নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। আজ বিশেষ এপিসোড প্রশ্নের মুখে প্রার্থী। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন রাজ্যের 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থীরা, এবং আমার সঙ্গে আছেন এই শহরের নানা কৃতি মানুষ, নানা পরিচিত মুখ এবং ঘটনাচক্রে আজকে যে 9 জন প্রশ্নবাণে জর্জরিত করবেন প্রার্থীদের, তারা প্রত্যেকে পেশায় অধ্যাপক। আবার একদিকে আছেন মৌসম বেনাজির নূর, মালদা উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী, তার পাশে মালা রায়, দক্ষিণ কলকাতা কংগ্রেস প্রার্থী, তার পাশে বিপিন ভোরা, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। অন্যদিকে সমী রাইচ, শিল্পী সমী রাইচ এতদিন বলেছি, এবার বলার সময় এসেছে, যাদবপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সমী রাইচ। এবং তার পাশে কংগ্রেস নেতা এতদিন বলতাম, এখন বালুরঘাট কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ওম প্রকাশ মিশ্র। এবং আমার সঙ্গে যারা আছেন, আমার সামনে শুরু করব, সুমন বন্দ্যোপাধ্যায় আছেন, শাশ্বতী ঘোষ আছেন, শম্পা সেন আছেন, উদয়ন বন্দ্যোপাধ্যায়। তার পিছনে রয়েছেন সমীর চট্টোপাধ্যায়, বিশ্বনাথ চক্রবর্তী, দেবাশিস সরকার, মহিদুল ইসলাম এবং দেবাশিস চট্টোপাধ্যায়। আমি একেবারে সরাসরি প্রশ্নে আসব, কিন্তু তার আগে এ রাজ্যের মানুষ আজকে একটা হাই প্রোফাইল দ্বৈরথ দেখলেন। কাদের মধ্যে? অবশ্যই রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। তার ভাষা, তার আক্রমণের লক্ষ্য, তার তথ্য, সে নিয়ে অবশ্যই এই আলোচনায় নানা প্রসঙ্গে কথা উঠবে। কিন্তু তার আগে এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের জন্য একবার দেখাবো যে সর্বভারতীয় কংগ্রেসের সহসভাপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কিভাবে বাকযুদ্ধে মাতলেন। দেখুন। दुख की बात कि जिस प्रकार से बंगाल को आगे बढ़ना चाहिए, जिस प्रकार से आपको मदद मिलनी चाहिए, टी गार्डन के जो हमारे मजदूर हैं, जिस प्रकार से आपको मदद मिलनी चाहिए, उस प्रकार से आपको मदद नहीं मिली। और ये सालों से आ रहा है, सालों से हो रहा है। तो दुख की बात है कि जो टीएमसी की सरकार आई, उसने उसी प्रकार का काम किया जिसके खिलाफ वो लड़े। অনেকে নির্বাচনের সময় বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে গান গায়, আর তখন মনে পড়ে এটা নেই ওটা নেই, আর 5 বছরে তাদের আর টিকিটা খুঁজে পাওয়া যায় না, পাত্তাও পাওয়া যায় না। বছরের পর বছর আমাদের কাজ করতে করতে আস্তে আস্তে সময় কেটে যায়, কারণ আমরা 365 দিন এখানে কাজ করি। আমি ভুইফোর নেতা নই যে হঠাৎ নির্বাচনের সময় চলে এলাম আর ভাষণ দিয়ে চলে গেলাম, যে ভাষণের বটা ও বোমা টোটালটাই মিথ্যের ওপরে দাঁড়িয়ে। মিথ্যের ওপর বেসাতি করা আমার কাজ নয়। ওম প্রকাশ মিশ্র, আপনাকে দিয়ে শুরু করব। যে ভাষায় রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন, আমরা ধীরে ধীরে দর্শকদের দেখাবো। এই প্রাথমিকভাবে যে মুখ্যমন্ত্রী আক্রমণের লক্ষ্য রাহুল গান্ধী, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে আক্রমণ করছে এবং তার দলের লোকেরা আবার এক অপরকে আক্রমণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনৈতিক দল, তাদের ঐতিহ্য সম্পর্কে কোনো সম্যক ধারণা নেই, পরম্পরা তারা মানেন না। এবং আজকে মুখ্যমন্ত্রী যে ভাষায় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে আক্রমণ করেছেন, আর সেটা দেশবাসী কোনোদিন ক্ষমা করবে না। রাজীব গান্ধীর আত্মবলিদান এবং তার যে কৃতিত্ব, ভারতবর্ষকে সাফল্যের সঙ্গে 5 বছর পরিচালিত করা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন দেশবাসী স্মরণ করে, আজকে যখন এমনকি আপনি কি এইটা বলছেন যে আজকে আমরা জানি রাজীব ঘনিষ্ঠ নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক পরিচিতি ছিল, তার হাত ধরে উত্থান, যুব কংগ্রেসের সর্বভারতীয় প্রেসিডেন্ট হয়েছিলেন 84 সালে যাদবপুরে, কোনো কাজ না করে রাজীব গান্ধীর, আজকে রাজীব গান্ধীর পুত্র রাহুল গান্ধীকে তিনি নাম না করে, অবশ্যই বলেছেন নাম করতে তার আপত্তি আছে, ঠিক কি ভাষায় বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী দেখাবো। অনেক টাকা দিয়েছেন, তাই তো দিল্লি থেকে উড়ো ভুইফোর নেতারা বলে যাচ্ছেন অনেক টাকা দিয়েছি আমরা, কোটি কোটি টাকা। কিসের জানে? কোনদিন করেছে? দেখেছে কাজ কাকে বলে? জানে না টাকা কোন খাতে কিভাবে আসে, কিভাবে খরচ হয়, কিভাবে ফিরে যায়, কিভাবে কেটে নেয়। লাট সাহেবের জমিদারদের সব ঘরের ছেলে মেয়েরা, যারা গরিবী বলে কিছু জানে না, 66 বছর ক্ষমতায় থেকে নির্বাচনের সময় খাদ্য সংকট মিটে গেল। আমাদের সরকারের ওপর থেকে কেন কেন্দ্রীয় সরকার ৭৬,৭০২ কোটি টাকা কেটে নিয়ে গেছে? আমরা জবাব চাই। আমাকে বেশি মুখ খোলাবেন না, বেশি মুখ খোলালে একটা একটা করে দেবো আর গর্তে তুলবো, কারণ আমি অনেক কিছু জানি।
এই রাজনৈতিক দলের তো কোনো নীতি নেই, কোনো দিশা নেই। আর যে ভাষায় উনি কথা বলছেন সেটা কদর্যতার সমস্ত সীমাকে লঙ্ঘন করছে। আজকে দেশবাসী যখন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে চিরদিন স্মরণ করেন, তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা রাজীব গান্ধীকে পুজো করেন, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার সাহস হচ্ছে যে আজকে তিনি এই কদর্য ভাষায় আক্রমণ করছেন। আমি বলবো যাদের পরিবার নেই তারা রাহুল গান্ধীর এবং সোনিয়া গান্ধীর কষ্ট এবং তারা যে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে আজকে এতটা দূর আসতে পেরেছেন সেটা তারা বুঝতে পারেন। দুঃখ কাকে বলে তিনি জানেন না, কোনোদিন জানেননি এই ধরনের মানুষের। অবশ্যই তারা জানেন, এবং যাদের পরিবার নেই তারা সেটা অনেক সময় জানেন না হয়তো, কিন্তু রাহুল গান্ধী জানেন, বারবার করে সেটা প্রকাশ্যেও এসেছে, উনি নিজেও বলতে বাধ্য হয়েছেন পরিস্থিতির পরিপ্রেক্ষে। এবং সোনিয়াজির যে আত্মবলিদান, একদিক দিয়ে দেখতে গেলে যখন কংগ্রেসের দায়িত্ব নেওয়ার জন্য আমরা বারবার করে অনুরোধ করেছি, বিনয় করেছি, 6 বছর ধরে 7 বছর ধরে উনি সেটা দায়িত্বটা গ্রহণ করতে চাননি। আজকে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীদের অপমান করছেন। তৃণমূল কংগ্রেসের যেটা প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠার যেইটুকু দর্শন ছিল সেটাকে উনি অপমান করছেন। আজকে তৃণমূল কংগ্রেসের যে হাজার হাজার অফিস আছে যেখানে রাজীব গান্ধীর ছবি টাঙানো হচ্ছে, এবং যেই সমস্ত কর্মীরা রাজীব গান্ধীর সঙ্গে যুক্ত, যারা রাজীব গান্ধীকে স্মরণ করেন, তাদেরকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করছেন। আজকে এই দলের দিশা নেই, এই দলের কোনো ভবিষ্যৎও নেই, তাই জন্য আজকে এরা এক অপরকে খুন করছে। আজকে আমাদের বিষয় কংগ্রেসের ভবিষ্যৎ আছে না নেই। আমি মহসাম নূরের কাছে যাব। এই যে ভাষায় রাজ্যে একটা চতুর্মুখী লড়াই হচ্ছে, যে ভাষায় একেবারে শুরু থেকে মানে বলা যায় ফার্স্ট ল্যাপে পৌঁছতে না পৌঁছতে আক্রমণটা হচ্ছে, কোথাও কি আপনার মনে হচ্ছে যে কোথাও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে? কারণ জোট ছাড়া শাসক দল এই প্রথম নির্বাচনের ময়দানে নামছে, চতুর্মুখী লড়াই, নিশ্চিত আসন একেবারে অনিশ্চিত হয়ে যেতে পারে। মানে ধরুন অনুব্রত মণ্ডল থেকে সৌগত রায় থেকে আজকের এই আক্রমণ, আপনারা পাল্টা আক্রমণের কথা কিভাবে ভাবছেন? আমাদের যেটা মনে হচ্ছে যে এখন যে মানে চতুর্থমুখী লড়াইয়ে আমরা ফেস করছি, এই পুরো ব্যাপারটা আমাদেরকে একটা আনস্টেবিলিটির মানে দিকে ঠেলে দিচ্ছে, এবং এরকম যদি চলে আমার মনে হয় পুরো দেশটাই পুরো আনস্টেবিলিটির দিকে চলে যাবে। আজকে মানে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছুই বললেন, কিন্তু ফ্যাক্টসটা কি বললেন? উনি তো শুধু পলিটিক্যাল বক্তব্য রাখলেন, কিন্তু ফ্যাক্টস তো বললেন না যে আমাদের দিল্লি সরকার কত টাকা দিয়েছে, কেন্দ্র সরকার কত টাকা দিয়েছে, কত কি খরচা হয়েছে। ফ্যাক্টস প্রচুর দিয়েছেন, আমি দেখাবো এই অনুষ্ঠানে, প্রচুর হাতে কাগজ নিয়ে কত টাকা ঋণ, কত টাকা সুদ হিসেবে কাটে, এই যেরাম তিনি দিয়ে থাকেন আজকেও দিয়েছেন। আচ্ছা, আমি মানে দেখতে পারিনি, আজকে সেটা আলোচনা করব, সেটা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু আমার মনে হয় যেভাবে আমরা এগোচ্ছি আমাদের একটা স্টেবল গভর্নমেন্টের খুব প্রয়োজন আছে। 10 বছর ধরে আমরা একটা স্টেবল গভর্নমেন্ট দিয়েছি, কিন্তু এখন যেভাবে পরিস্থিতি এগোচ্ছে আমার মনে হয় একটা স্টেবল গভর্নমেন্ট আসা খুব মানে সম্ভাবনাটা খুবই কম। আমার মাননীয় অতিথিদের কাছে আসবো। প্রথম প্রশ্ন, প্রথম কথা হচ্ছে যারা বামফ্রন্টের বিরুদ্ধে ভোট দেবেন সেই ভোটারদের মধ্যে থেকে একটা ভাগ পাবেন কংগ্রেস, একটা ভাগ পাবে তৃণমূল কংগ্রেস, একটা ভাগ পাবে বিজেপি। আমি বিজেপি সরিয়ে রাখছি। তাহলে যারা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা জায়গায় সমর্থনের জায়গায় দাঁড়াতে চাইবেন, একটা কনফিউশন, দুটো প্রশ্ন এখানে রাখছি। এক নম্বর হচ্ছে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সম্পর্ক কিভাবে রক্ষা হচ্ছে আজকের তারিখে দাঁড়িয়েও, কারণ ভোটারদের জায়গা থেকে কিন্তু একটা কনফিউশন তৈরি হচ্ছে। কংগ্রেস যেভাবে প্রার্থী দিয়েছে সেই প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে এই যেরকম আমাদের এখানে ওমপ্রকাশ দার মতন জোরালো প্রার্থী রয়েছে, মালাদি রয়েছে, আপনি রয়েছেন, সমিতদা রয়েছেন, উনি রয়েছেন, আবার বহু জায়গায় যে প্রার্থী এসছেন যে প্রার্থী সাধারণ মানুষের জায়গা থেকে কংগ্রেসের সেরকম মুখ নয়, এমনকি সেই মুখ আনবার ক্ষেত্রে আমরা বিতর্ক লক্ষ্য করেছি। এর ফলে কি কোথাও তৃণমূল কংগ্রেসের সুবিধে হয়ে বসছে না, বা অপ্রত্যক্ষভাবে কি এই সুবিধাটা কোথাও আমরা চাই বা না চাই করে ফেলছি? এক না দেবাশিস, আমি স্পষ্ট জানতে চাইছি যে আপনি কি এই ইঙ্গিত করতে চাইছেন যে কোথাও একটা দুর্বল প্রার্থী দিয়ে একটা গটআপ ম্যাচ খেলা হচ্ছে? এই কথাটা তো গত 5-7 দিন ধরে ঘুরে বেড়াচ্ছে।
স্বাভাবিকভাবে কেউ দায় দায়িত্ব নিয়ে কথা বলবে না, কিন্তু এই জায়গাটাকে কিন্তু খুব জোরের সাথে অ্যাড্রেস না করলে যারা বামফ্রন্টের বিরুদ্ধে ভোট দেবে, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, তাদের কিন্তু আমি দ্বিতীয় প্রশ্নে পরে আসবো। ওম প্রকাশ, আমি বলি যে আজকে 37 বছর হয়ে গেল পশ্চিমবঙ্গে কংগ্রেসের শাসন নেই, এবং আজকে অনেক বছর কেটে গেছে, 2 দশক 3 দশক, কংগ্রেসের অনেক কর্মীরা, স্থানীয় কর্মীরা, কংগ্রেসের সমর্থকরা, কংগ্রেস দরদি মানুষরা তারা নির্বাচিত হতে পারেননি, এবং তাই জন্য অনেক সময় আর কি তারা সর্বসমক্ষে আসতে পারেনি। তার মানে এই নয় যে কংগ্রেসের সংগঠন নেই। আপনি যদি কাউকে না চেনেন তাহলে আপনি বলবেন যে তিনি অপরিচিত মুখ। তিনি তার জায়গাতে রয়েছেন, তার প্রদেশ কংগ্রেসে, তার জেলা কংগ্রেসে, তার ব্লক কংগ্রেসে, অঞ্চল কংগ্রেসে, আমরা যারা মাঠে ময়দানে রাজনীতি করি তাদের একটা ভালো পরিচিতি রয়েছে। প্রার্থী যে নির্বাচন করা হয়েছে সেটা সবকিছু চিন্তা ভাবনা করবার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে, আর প্রার্থী নির্বাচন করতে গিয়ে রাজনীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে, আগামী দিনের কংগ্রেসের সাংগঠনিক প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে আমাদের কি প্রোফাইলের এবং কি কোয়ালিফিকেশনের মানুষকে আমরা যুক্ত করব সেটা দল সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা তো তৃণমূল কংগ্রেস না যে 42টা কনস্টিটুয়েন্সির নাম ঠিক হয়ে গেল, যে কোনো সময় কারো নাম কাটা পড়লো, যে নেত্রী হাসলেন, কাউকে দেখে বিরক্ত হলেন, তারপরে তার নাম কাটা গেল, এটা হয় না। আর আজকে কংগ্রেসের মধ্যে যে কিন্তু এটা আপনি স্বীকার করবেন যে কংগ্রেস এত দফায় এত দেরি করে তালিকা ঘোষণা করেছে যে মনে হচ্ছিল নির্বাচনের পরে হয়তো শেষ তালিকাটা আসবে। না, আমি একটু বলে দিই, না এখানে চারটা, না ফাইন, কিন্তু আমি তো রাজ্যের প্রেক্ষিতে দেখবো যে এতগুলো 3টে আসন ঘোষণার পর এখানে কিন্তু একতন্ত্র চলে, একজন নেত্রী তিনি ঠিক করেন কে প্রার্থী হবেন কে না। আমাদের চারটা আমাদের দলে আমাদের স্ক্রিনিং কমিটির 4টে স্টেপ আছে, তাদের সময় লাগছে। আমার প্রশ্ন হচ্ছে 4টে কেন 400টা? আমি বলছি প্রার্থী রেডি নয় বলে ডিক্লেয়ার্ড হয়নি, আমি সেটা মনে করি না। না, আমি তা বলছি না মালাদি, আমি বলছি যে ধরুন আপনি তো প্রার্থী, 4টে কেন আপনার স্বচ্ছ দল, স্বচ্ছতা বজায় রাখতে আপনি 400টা স্ক্রিনিং কমিটি রাখলেন, কিন্তু প্রার্থী হিসেবে যদি 2 সপ্তাহ আগে কারুর নাম ঘোষণা হয়, প্রচারের বাড়তি সুবিধে, জনসংযোগের বাড়তি সুবিধে, বিভিন্ন জায়গায় ভিজিট করা, এটা আপনি প্রার্থী হিসেবে বলুন আপনার সুবিধা হতো না? বলতে পারেন সময়ের নিরিখে হয়তো একটু এগিয়ে গেছে সেটা বলতে পারেন, কিন্তু আমাদের প্রার্থীরা আমাদের তো দলীয় প্রতীক নিয়ে এগোবে। ধরুন ওম প্রকাশ মিশ্র, আমি খবরে দেখেছি আমার চ্যানেলে যে নাম ঘোষণার আগে প্রচার শুরু করে দিতে বাধ্য হয়েছে। প্রচার মাধ্যমটা এখন ঠিক অন্য আগের তুলনায় আগের মতো সেটা আমি 6 মাস আগে থেকে প্রচার আগে 10 বছর আগেও যে প্রচারের মাধ্যম ছিল, 10 বছর পরেও এখনকার যে মিডিয়া বা প্রচার মাধ্যম পাল্টে গেছে, ভীষণভাবে সম্পূর্ণভাবে পাল্টে গেছে। একটা ভালো জিনিস হয়েছে যে কংগ্রেস দলে যে গণতন্ত্র এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা যে বজায় রাখি সেটা কিন্তু আজকে আবার নতুন করে সর্বসমক্ষে প্রতিষ্ঠিত হয়েছে। জেলা কংগ্রেস, প্রদেশ ইলেকশন কমিটি, না সেটা দীর্ঘায়িত কেন বলছেন? প্রথম দফাতে কংগ্রেস 193টা প্রার্থীদের নাম ঘোষণা করেছে, সেটা হচ্ছে অলমোস্ট 40% অফ দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস। আমরা প্রায় 500টা আসনে লড়তে চলেছি, সেখানে 193টা প্রার্থীর নাম ঘোষণা তো আপনার 7 তারিখেই হয়ে গেছে। পশ্চিমবঙ্গের 40% জায়গায় হয়ে গেছে। প্রচারের পক্ষে এই সময়টা যে খুব বেশি পেরিয়ে গেছে এটা আমরা মনে করি না। আচ্ছা ফাইন, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ওম প্রকাশ দা এবং মালাদি যেহেতু ওনারা অনেকদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, খুব স্বাভাবিকভাবে প্রার্থী নির্বাচন নিয়ে একটা ডিফেন্স করতে চাইছেন, কিন্তু সাধারণভাবে যে মুখ্য প্রশ্নগুলো বহু দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে যে প্রার্থী নির্বাচনের এই যে এত বিলম্ব, এর মূল কারণ কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব। অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পরে এই গোষ্ঠীদ্বন্দ্বটা আরো বেড়েছে, এবং আপনাদেরই শ্রীরামপুরের প্রার্থী আব্দুল মান্নান, তিনি যথেষ্ট পরিচিত কংগ্রেস লিডার, তিনি কিন্তু প্রকাশ্যে ঘোষণা করেছিলেন আপনার হুগলিতে যিনি প্রার্থী হয়েছেন তার সম্বন্ধে তার যথেষ্ট অ্যালার্জি আছে, টিভি বাইট আছে, বিভিন্ন টিভি বাইটে তিনি তার বিরোধিতা করেছিলেন, এবং কথাও বলেছিলেন যে আমি রাজনৈতিক সন্ন্যাসের পথে হাঁটতে পারি। জানি না মান্নানদা এখন দলের অনুগত সৈনিক হয়ে হয়তো নির্বাচনে নিশ্চয়ই তিনি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়েছে।
আপনার নিজের প্রার্থীপদ, আপনার নিজের প্রার্থীপদ ওম প্রকাশ দা দীর্ঘদিন ধরে বালুরঘাটে রয়েছেন, কিন্তু ওম প্রকাশ দার প্রার্থীপদের নির্বাচনটাও কিন্তু খুব সহজ হয়নি, কারণ ওম প্রকাশ দার নামটা কিন্তু অন্য আরো জায়গা থেকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, যেটা লোকে বলছে সেটা হচ্ছে যে যেমন কৃষ্ণনগর, এক মিনিট একটু প্রশ্নটা শেষ করতে দিন, সেটা হচ্ছে যেমন কৃষ্ণনগরেও প্রার্থী নিয়েও কিন্তু শঙ্কর সিংহের একটা আপত্তি রয়েছে। ফলে লোকে যেটা বলতে চাইছে যে মানে এই যে মানে অধীর চৌধুরীর সভাপতি হয়ে আসা, এটা আসলে বিভিন্ন জেলায় নিজের লোক বসানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একটা ধাপ হচ্ছে এই প্রার্থী নির্বাচন। এত এইরকম ব্যাখ্যা আমি আজ পর্যন্ত শুনিনি। ঠিক করতে গোষ্ঠীদ্বন্দ্বে প্রার্থী ঠিক করতে পারলো না বলেই তো সেলিব্রিটি সিনেমা আর্টিস্ট তাদেরকে নিয়ে আসতে হয়েছে। আচ্ছা, আপনারা আজকে প্রার্থী নির্বাচন, আপনারা পাঁচজন এসেছেন, আপনাদের মধ্যে একজন সেলিব্রিটি উপস্থিত। না আমি বলছি আমি অন্য হবে না, সমীর রায় ঠিক আছে, 2011 সালে যাকে ভাবা যেত অনেক বড় পার্থক্য আছে, আমরা রেসপন্ড করব সেটা। সন্ধ্যা রায়কে মেদিনীপুরে দিয়েছেন, সন্ধ্যা রায়কে মেদিনীপুরে দিয়েছেন, মেদিনীপুরে কোনো ভালো ভালো অল ইন্ডিয়াতে কতজন ছিল না, কতজন সিনেমা আর্টিস্ট দাঁড় করিয়েছেন, কতজনের কাছে আপনারা প্রপোজাল দিয়েছেন, যুবরাজ সিং, হরভজন সিং, উত্তরটা নিয়ে সবাই রিভিউ করেন সেগুলো, আপনারা বলুন এগুলো। তার মানে কি আপনাদের যারা লিডার, এই অর্পিতা ঘোষ, কালকে যে অর্পিতা ঘোষের ঘটনা ঘটলো, সবাই ব্যাক আউট করতে চাইছেন, উত্তরটা নিয়ে অর্পিতা ঘোষের ঘটনা ঘটলো, সুমন আজকে তর্ক করো না, তুমি প্রশ্ন করো, আমরা রেসপন্ড করব। আমি একটু বলি, অর্পিতা ঘোষের ঘটনা আপনি বলুন, সেখানে কি বললেন যে ওরা দলের কেউ না, ওদের পার্সোনাল গন্ডগোল, ওখানে তাও কত কিলোমিটার দূরে যেন হয়েছে। আজকে তাকে সাসপেন্ড করলেন, তার 5 বছরের জন্য নাকি তার দলীয় সভাপতি সাসপেন্ড করেছেন। অনুব্রত মণ্ডল মেনে নিয়েছে। এবং সবথেকে বড় কথা, এই অর্পিতা ঘোষের সভায় এমন তুমুল এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব, এটা আগামী দিন যত যাবে দেখবো এরকম ঘটনা বহু ঘটতে থাকবে। আমি সেলিব্রিটি প্রার্থীর কথা হলো সমীর রাইচের কাছে আসবো। সমীর দা, সিঙ্গুর নন্দীগ্রামের পর পথে নেমেছিলে, আমিনুলের পর পথে নেমেছিলে, নাগরিক সমাজের প্রতি এই আরবান বেঙ্গলির অনেকে বলেন যে একটা ভরসা ছিল যে সরকারি অন্যায় কিছু করুক, তাতে যদি এই সমাজের মনে হয় বা এই বিশিষ্ট ব্যক্তিদের, কৃতি মানুষদের মনে হয় যে ভুল কিছু হচ্ছে, তারা প্রতিবাদ করবেন। সমীর রাইচ কংগ্রেসের টিকিটে মানে ঠিক যেমন একটা বড় স্রোত আমরা দেখলাম 2011-র পর একেবারে সরাসরি তৃণমূল দলে চলে গেল, সমীর রাইচের কংগ্রেসে যাওয়াটাও তো নাগরিক আন্দোলনে একটা বড় ধাক্কা, মানবে তো? প্লাস পয়েন্ট আমার মতো লোকদের রাজনীতিতে যদি চায়, প্লাস পয়েন্ট। কেন? প্রথম কথা, আমি সেই সেলিব্রিটি নই যে খালি আমার ঘরে বসে আমার নিজের কাজ করি, নিজের রোজগার করি, আর নিজের বাড়ির লোকদের বড় করছি, দেখাশোনা করছি। আমি এমন একটি প্রফেশনে কাজ করি যেটা নিজের মধ্যে নিজের কাজ করতে হয়, 1:1 পেইন্টিং। তার বাইরে যদি আমার ইতিহাসটা তো সবাই জানেন, বাংলার মানুষ, এটা নতুন করে বলার কিছু নেই। না, তোমার ইতিহাস জানে, আমরাও জানি। আমি শুধু একটা অ্যাডিশনাল প্রশ্ন করি মধ্যখানে, কংগ্রেসের কোনো অন্যায়, টুজি স্ক্যাম, কোলগেট, রেলগেট, এর প্রতিবাদ করতে পারবে? আমি আমার কংগ্রেসের অন্যায় দেখলে সমীর রায় মুখে দাঁড়াতে পারবে আগের মতো? না, আমরাও প্রতিবাদ করি যদি অন্যায় হয়। কেন কে বলে তুমি একা করবে, আমরা সবাই করব। উত্তরটা আমায় দিতে দিন মালাদি। এখানে দুটো জিনিস এস্টাবলিশ হওয়া দরকার, যে আমি কেন এসেছি রাজনীতিতে। এবং যেটা বলা হলো, মালাদি যেটা বললেন যে ওদের সেলিব্রিটি দাঁড় করিয়েছে, কাউন্টার সুমন জিজ্ঞেস করেছে, খুব ভালো প্রশ্ন সুমন করেছে। সুমনের প্রশ্নটার মধ্যে আমার উত্তরটা লুকিয়ে আছে। যদি সন্ধ্যা রায়, দেব, মুনমুন সেন, সবার সাথে আমার পরিচয় আছে, তাদের সাথে ব্যক্তিগত আমার কোনো ক্রোধ নেই। এদের যদি কোনো গণ আন্দোলনের সাথে জড়িত থাকার হিস্ট্রি কেউ দেখাতে পারে, বা এনারা যদি এটা করে আসতেন, যে দীর্ঘ লড়াইটা আমি করে আসছি, আমি বলবো তাহলে তাদেরকে প্রথম ওয়েলকাম করব আমি। এবং এখানে ওখানে অনেকজন বসে আছেন যারা দীর্ঘদিন গণ আন্দোলনের সাথে জড়িত এবং স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমি মনে করি আজকে বাংলার যে অবস্থা, সেখানে এই সমস্ত মানুষদের এগিয়ে আসা উচিত। খুব ভালো কথা সমীর দা, কিন্তু আমি বলছি আমি এক সেকেন্ড, আমার কথা বলবো, এক সেকেন্ড লাগে, এক সেকেন্ড। আমাকে যখন রিকোয়েস্ট করা হয় কংগ্রেসের তরফ থেকে, তখন আমার পরিষ্কার প্রথম প্রশ্নটাই ছিল যে আপনারা আমাকে চেনেন, আমি যদি কালকে দেখি কোনো কংগ্রেসের ছেলে বা কোনো সদস্য বা সদস্যরা কোনো অন্যায় করেন, যার এগেন্সে এতদিন ধরে প্রতিবাদ করে আসছি, আই উইল বি দ্য ফার্স্ট পার্সন। আমাকে তখন কংগ্রেসের উচ্চ মহল থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয় যে সমীর দা, আপনাকে আমরা জেনেই নিয়েছি,
এবং একটি মাত্র দল যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি দলের ভেতরে থেকেও দলের সমালোচনা করতে পারবেন। সুতরাং এই সমস্ত কথাগুলো বলার পরে আমি কিন্তু রাজি হয়েছি, তা নাহলে আপনারা সবাই জানেন টেলিভিশনের মাধ্যমে যে আমি দীর্ঘদিন রাজি হইনি, তার কারণ আমি কন্ডিশনগুলো দিয়েছিলাম। কেন্দ্রীয় স্তরে দুর্নীতি অতি অবশ্যই কেন্দ্রীয় স্তরে, কেন যেখানে হবে সেটা যদি আমি না সেইটার যদি প্রতিবাদ করতে পারি, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, গোটা বাংলার মানুষের কাছে আমি কথা দিচ্ছি, আমি সেদিন রাজনীতি করা ছেড়ে দেবো। সুতরাং এটা মনে রাখতে হবে যে আজকে রাজনীতিতে আমার আসার মূল কারণ এই যে বেনজল ঢুকছে, যার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন রাজ্যে, যে অশ্লীল ভাষা ইউজ হচ্ছে, যেভাবে মারামারিকে আহ্বান করা হচ্ছে, তার কারণটা হলো কিছু ক্ষমতালিপ্সু মানুষ, নেতা বা নেত্রী, তারা বাংলাকে ভাবছে কিছু ABCD আমি ঢুকিয়ে দেবো, আমি যা বলবো সেই ইশারায় কাজ করবেন। আমি বলছি শিক্ষিত সমাজের বাংলাতে অভাব নেই, তা আমরা সবাই গুটিয়ে রয়েছি। আজকে আমি এগিয়ে আসলাম, আমি আশা রাখবো বাংলার শিক্ষিত সমাজ যারা সত্যিকারের ভদ্রভাবে মানুষের ভালো চান, তারা এগিয়ে আসুন। যদি বাংলাকে বাঁচাতে হয়, আমি সবাইকে সেই আহ্বান জানাচ্ছি, আমি সেই তার প্রতিবাদ স্বরূপ দাঁড়িয়েছি। পরের প্রশ্ন। আচ্ছা, আমি এই সূত্রেই সুমন যেটা বললেন, আপনাকে প্রশ্নটা করলেন, সেই সূত্রেই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সমীর দা। আপনি তো সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন, এটা বাংলার মানুষ জানেন, এবং সেই সময় যে জমি নীতির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, যে জমি ব্যক্তিগত পুঁজিপতিরা সবাই কিনে নেবেন, রাষ্ট্র কখনো অধিগ্রহণ করবে না এবং 1 টাকা অধিগ্রহণ করবে না, এখনও সেই একই কথা বলে যাচ্ছেন। আপনারও সেই বক্তব্য ছিল, 2011 সালেও আমরা শুনেছি আপনার সেই বক্তব্য ছিল। কংগ্রেসের বক্তব্যটা সম্ভবত একটু পৃথক, কারণ কংগ্রেস যে জমি অধিগ্রহণের কথা বলছে সেটা খুব সামান্য হলেও জমি অধিগ্রহণ করতে হবে, বিল পাস হয়ে গেছে 80%। সেই জায়গায় সেখানে তৃণমূল কংগ্রেসের বক্তব্যটা যা এখনো তাই আছে, যে জমি অধিগ্রহণ করা হবে না 100 টাকা, এবং 2011 সাল অব্দি আপনারও তাই বক্তব্য ছিল। আপনার এই বক্তব্যটা কি পাল্টেছে? এইটা আমার একটা প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্ন, পরে আসবো এই উত্তরটা। খুব পরিষ্কার উত্তর। সিঙ্গুর আন্দোলনের সময় আমাদের মূল লক্ষ্যটা ছিল যে 4 ফসলি জমিতে শিল্প করা যাবে না, প্রথম আন্দোলনের মূল জায়গাটা ছিল। তার কারণ তার বলা হয়েছিল যেখানে আনডেভেলপড জায়গা লাইক পুরুলিয়া, বাঁকুড়া, যেখানে একটু রুক্ষ জায়গা, সেখানে ইন্ডাস্ট্রি করা হোক। কৃষি জমিতে শিল্প, কৃষি জমিতে না, উর্বর কৃষি জমিতে। কেন আমি বলছি, এখনো আমার মনে আছে শান্তি সিরামিক্স বলে একটি কোম্পানি ছিল ওখানে। সেই সিরামিক্স কোম্পানিতে 350 লোক কাজ করতো, এবং সেই ওরা সিরামিক্স কাপলার তৈরি করতো ইলেকট্রিকের। সেই কোম্পানির থ্রুতে গোটা বেল্টটাতে প্রচুর লোক সাপ্লায়ারের কাজ করতো, অর্থাৎ তারা বাড়িতে যারা চাষির ফ্যামিলির লোকেরা, তারা ডাইসের থেকে মালটা প্রডিউস করতো, র মেটেরিয়ালটা প্রডিউস করার পরে সেটা তাতে দেখা যায় মিনিমাম 10-20 হাজার লোক তাতে উপকৃত হতো। সেইটাকে যে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই খবরটা আগে রাখতে হবে। আন্দোলনটার মূল লক্ষ্য ছিল অন্য, কিন্তু আমরা কোনো রাজনৈতিক বক্তব্য রাখিনি। আমরা জমি নীতি নিয়ে কিন্তু আমাদের তরফ থেকে কোনো বক্তব্য রাখা হয়নি। আমাদের বক্তব্যটা রাখা ছিল, মমতা ব্যানার্জি বলতে পারেন, আমরা নিশ্চয়ই মমতা ব্যানার্জির হয়ে লড়াইটা করিনি। আমাদের বক্তব্য ছিল কোনো উর্বর কৃষি জমিতে চাষ করা যাবে না, এবং আমি আজকেও সেখানে স্ট্যান্ড করি এবং ভবিষ্যতে সেখানে স্ট্যান্ড করব, উর্বর কোনো কৃষি জমিতে চাষ করা যাবে না। সেটা একটু আগেই কথাটা উঠলো এটা নিয়ে, যে আমরা আগের দিন এখানে আপনি আমাদের পাশে বসেছিলেন, আলোচনাটা যখন চলছিল, এখন আপনার অবস্থানটা আমাদের ঠিক উল্টো দিকে। এখন আমরা প্রশ্ন করছি, আপনি উত্তর দিচ্ছেন। তার কারণ এই প্রশ্নটা শুধু আমাদের নয়, অনেকের মনে, সারা রাজ্য জুড়ে বহু মানুষের মনে এসেছে, কারণ বহু ঘটনায় আপনাকে মানুষ সামনের সারিতে এগিয়ে আসছে দেখেছে, সে সিঙ্গুরের প্রশ্নেই হোক, নন্দীগ্রামের প্রশ্নেই হোক, অথবা কামদুনির প্রশ্নেই হোক। সেখানে এই যে নাগরিক সমাজের যে পরিসর ছিল, সেই পরিসরটার যারা প্রতিনিধিত্ব করতেন, সবাই যদি রাজনৈতিক ক্ষেত্রে সরাসরি প্রত্যক্ষভাবে রাজনৈতিক ক্ষেত্রে যোগ দেন এবং একটি দলীয় রাজনীতির বৃত্তের মধ্যে ঢুকে পড়েন, তাহলে তো ক্ষমতাতন্ত্র একটা সময় তাকে গ্রাসও করতে পারে, অথবা তিনি ক্ষমতাতন্ত্রের মধ্যেই পার্টিসিপেট করেন। তাহলে সেই নাগরিক সমাজের ভয়েসটা কোথায় আমরা আর খুঁজে পাবো? এটা অবশ্যই আপনার ব্যক্তিগত একেবারে স্বাধীনতার বিষয়, ব্যক্তিগত মতের বিষয়, তা সত্ত্বেও আমাদের একটা সংশয়, একটা ভীষণ প্রশ্ন থেকে যাচ্ছে, সেই কারণেই বারবার জিজ্ঞাসা। একদম সুন্দর প্রশ্ন, একেবারে অতি সুন্দর প্রশ্ন। এটার উত্তরটা হলো যে আমরা ধরেই নিয়েছি যে যারা রাজনীতিতে যাবেন বা যারা রাজনীতি করেন
তারা কোনো আন্দোলনের জন্য মুখ খুলতে পারবেন না। তার মানে এটা রাজনীতির কোন কত দুরবস্থা, যে তার মানে কোনো অন্যায় হলে সমাজে তার প্রতিবাদটা করবেন খালি নাগরিক সমাজের লোক। আমি বলছি নাগরিক সমাজের লোককে আজকে এগিয়ে আসা উচিত। যদি দেশকে বাঁচাতে হয়, দরকার হলে আমরা রাজনীতিতে আসবো, কেন রাজনীতি না হলে কিছু দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। সেই জন্যই আসা। বিতর্কটা কিন্তু চিরকালীন, যেটা কবির সুমনও তুলে দিয়েছিলেন, যে দল আগে না দেশ আগে, দলীয় শৃঙ্খলা দেশ আগে। আমার এর থেকে বড় কথা নেই, দেশ আগে। যেখানে অন্যায় দেখবো, আমি প্রথমেই বলেছিলাম, আমি যদি কালকে দেখি এবং আমি যখন দলীয় কর্মী সভা করছি এখন, আমি সেখানে একটা কথাই বলছি, আমাদের কোনো ছেলে মেয়ে যদি এই ধরনের অন্যায় কাজে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আলাদা দল করা যেত, নাগরিক সমাজের আলাদা দল, একটা প্রতিষ্ঠিত জাতীয় রাজনৈতিক দলের নাম লেখানোর কি দরকার? আমি বলছি, আমরা যে ভাবিনি তা নয়, আমি এখানে নাম বলবো না, আমরা যে কখনো এটা ভাবিনি যে আমাদের এই মুভমেন্টটা করা উচিত, কিন্তু এই মুভমেন্টটা করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, হাস্যকর হয়ে লাভ নেই। সুতরাং আমি যখন একটা লড়াই করতে গেছি, আমি কেন কংগ্রেস, এইটা বললেই তো বেরিয়ে আসছে আমাকে না। সমিতা, অরবিন্দ কেজরিওয়াল আপ করলেন, দিল্লির মুখ্যমন্ত্রী হলেন, কি ইনফ্রাস্ট্রাকচার ছিল আপনি বলুন? নির্বাচনের 6 মাস আগে, 1 বছর আগে যত পিছবেন ক্রমশ এটা শূন্য পাবেন। আমি বলছি, প্রথম আমি যখন ভাবিনি, আপ যখন হয় আমরা সবার, আমিও প্রচন্ড আশাবাদী ছিলাম, কিন্তু আপ যেদিন দেখলাম যে ও যেদিন বললো আমি লোকসভা ইলেকশনে ফাইট করব, সেদিন বুঝলাম এরা ক্ষমতা লোভী। কেন? যদি সত্যি ওরা তাদের নিজেদের ওজনটা জানতেন, তাহলে বলতেন আমি দিল্লিকে 5 বছর সার্ভিস দেবো, গোটা ভারতবর্ষকে দেখাবো আমরা কি। ও লোকসভা নির্বাচনে ফাইট করবেন বলে উনি ক্ষমতা লোভী, আপনি লোকসভা নির্বাচনে ফাইট করছেন, আপনি ক্ষমতা লোভী নন। দায়িত্ব ছেড়ে চলে গেছে না। আজকে আপনাদের যা কলকাতায় অবস্থা, সেটা দেখলেই তো পরিষ্কার হয়ে যাবে। আজকে আপ 3টে লোক দাঁড় করাতে পারছে না, তার কারণটা কি? তার কারণটা হলো, যেমন আমি বলছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বললেন রাহুল গান্ধী বাইরে থেকে এসছেন, তো উনি তো ত্রিপুরায় গেলেন 2 দিন আগে, উনি তো মণিপুরে গেছেন, উনি আসামে যাবেন, সেটা কি? এবং এই যে উনি কথাগুলো বলে দেন, আমি জানি না এরপরে মানুষ রবীন্দ্রসঙ্গীত শুনবে না। রবীন্দ্রসঙ্গীত শোনার পরে যদি এই উক্তি বেরোয় মুখ দিয়ে যে গর্তে পুড়ে দেবো, এবং উনি যদি এটা বলতে পারেন, অনুব্রত মণ্ডল তো আরো বেশি বলবে। সমিতা নিন্দুকে কিন্তু অন্য কথা বলছে, এটা কিন্তু মনে করবেন না। নিন্দুকে যেটা বলছে সেটা হচ্ছে যে এক সময় গণ আন্দোলন করে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যা নেওয়া হয়ে গেছে, এখন আর ওখানে ফিরে আসার দরকার নেই। এরপরে আরেকটা ক্ষমতার কেন্দ্র মানে ক্লারিফাই করতে হবে মানুষের কাছে, না মানুষের কাছে ক্লারিফাই করতে হবে কি নিয়েছি আমি, কি ইউ হ্যাভ টু ক্লারিফাই, না ইউ হ্যাভ টু ক্লারিফাই প্লিজ। আচ্ছা, আমার মনে হয় যে এটা খুব খুব ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ মানুষের কাছে বলতে হবে কি নিয়েছি, যখন বন্দ্যোপাধ্যায় ছিলেন আপনি রেল সুরক্ষা কমিটির মেম্বার ছিলেন, বলো কি নিয়েছি, পরবর্তীকালে যখন সরকার প্রতিষ্ঠিত হয় আপনি দায়িত্ব পেয়েছেন। তুমি কি জানো যে আমি দায়িত্ব পেয়েছেন, তুমি কি জানো তুমি শুনে নাও আমার থেকে, তুমি না জানো মানুষ। আপনি রেলের কমিটিতে ছিলেন না ছিলেন না? আমি যদি আজকে আপনি রেলের কমিটিতে ছিলেন না ছিলেন না? দাঁড়াও, তুমি জানো আপনি ছিলেন না ছিলেন না এটা বলুন। অতি অবশ্যই ছিলাম। আমি কি দিয়েছিলাম আপনাকে পরে দায়িত্ব দিয়েছিলাম সরকার আসার পর, সেটাও ছিলেন, সেখানে আপনি রেজিগনেশন দিয়েছেন। প্লিজ এবার বলতে তোমায় বলতে হবে, উত্তরটা আপনাকে দিতে হবে। আলটপকা মানুষকে মিথ্যে হবে না, আচ্ছা উত্তর দিতে মানুষ সব বুঝছে। সমীর বাবু, উত্তরটা খুব পরিষ্কার কথা। সুমন যেই উক্তিটি করলো, আমি নিশ্চয়ই ওই রবীন্দ্রের এগেন্সে মানহানি মামলা করেছে, সেটা সুমনের এগেন্সে করবো না, কিন্তু আমি সুমনকে বলছি, আমিও এখানে আছি, তুমিও এখানে আছো, কয়েক লক্ষ মানুষ এটা দেখছেন, প্লিজ লোককে ক্ল্যারিফাই করে দাও। আমার পক্ষে খুশি, তোমার দলের পক্ষে লাভ হবে যে সমীরের চোর। আমি সুমনকে বলছি, আমিও এখানে আছি, তুমিও এখানে আছো, কয়েক লক্ষ মানুষ এটা দেখছেন,
প্লিজ লোককে ক্ল্যারিফাই করে দাও। আমার পক্ষে খুশি, তোমার দলের পক্ষে লাভ হবে যে সমীর রায় চোর। প্লিজ বল। আপনি তো আমার মুখে কথা বলাচ্ছেন, তাহলে কার মুখের কথা? আরে ও বলছে যে নিন্দুকেরা, ও নিজেই প্রথম নিন্দুক তো তুমি ভাই, প্রথম নিন্দুক তো তুমি। আচ্ছা, প্রথম নিন্দুক তো তুমি ভাই। রেল কমিটির কথা, হ্যাঁ রেল কমিটি আমাকে কি দিয়েছে? এক মিনিট, রেল কমিটি আমাকে কি দিয়েছে? আমি এখানে 6টা কমিটি দিয়েছিলাম, সেগুলো বলে দিচ্ছি। আমি চেয়ারম্যান ছিলাম চারুকলা পর্ষদ, আমি ছিলাম হেরিটেজ কলকাতা কর্পোরেশনের হেরিটেজ কমিটিতে, আমি ছিলাম স্ট্রিট নেমিং কমিটিতে, আমি ছিলাম ইন্ডিয়ান আর্ট কলেজের গভর্নমেন্ট নমিনি। তুমি বলো এরা আমায় কি দিয়েছে? আমি দিয়ে দিচ্ছি, তুমি বলো না। আমার প্রশ্ন আছে সমীরদা, সেটা হচ্ছে এই কমিটিতে থাকলে কি পাওয়া যায়? মানে আমি বলি এই কমিটিতে থাকলে, এই কমিটিতে থাকলে যে কটা কমিটি বললাম, রেলটা বাদ দিলাম, তারপরে বলছি রেলটা, এই কমিটিতে থাকলে তুমি একটা সিটিং ফিস পাবে 300 কি 350 টাকা যেদিন যাবে। আর 1 মিনিট, একটু মিনারেল ওয়াটার পাবে, মিনারেল ওয়াটার এমনি জল মিনারেল ওয়াটার না, সরি, চা বিস্কুট পাবে, বছরে একবার হলে ফিশ ফ্রাই একটা পাবে। দাও 1 মিনিট, এবার আমি বলছি, এটাও আমি তোমায় বলছি, তুমি ভাই একটু খোঁজ নাও, সরকার তো তোমাদের, যে সমীর দা কোথাও কোনোদিন একদিনের জন্য কোনো ফিস নিয়েছে কিনা, ওই টাকা দিও। আমি তোমায় প্রকাশ্যে জানাচ্ছি। পরবর্তী প্রশ্ন সমীরবাবুর কাছে। আপনার কাছে একটাই আমার প্রশ্ন, আপনি মানে ফেমাস আর্টের দিক দিয়ে, সব দিক দিয়ে আপনি এমন একটা দলে গেলেন যেখানে 9 বছরের 9টা স্ক্যাম রয়েছে, 10 বছরের 9টা স্ক্যাম রয়েছে। মানে আপনি তো সেই দেশে বাস করছেন না, আমি করছি, আমি বাস করছি, আপনি তো যাচ্ছেন, রিপ্রেজেন্টেটিভ হয়ে যাচ্ছেন আপনি। আমার কথা হলো, ফার্স্ট আমি আমাকে চিনি, আমি আপনার প্রশ্নটা আমি শুনে নিয়েছি। প্রথম আমি আমাকে চিনি, আমি কি, ধরুন একটি বাসে যাচ্ছি, আমি দেখলাম 4 জন অপরাধী আছে, আমি কি বাস থেকে নেমে যাব? 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ভারতবর্ষের কোনো দল নেই সত্যি মিথ্যে তার গায়ে দাগ নেই। আমাকে দেখতে হবে আমি কি জীবনে বাঁচার জন্য। আজকে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি অপরাধ করে থাকে, তার বিচার হোক, তার বিচার হোক, দোষী ব্যক্তিরা শাস্তি পাক। আমি কি বলবো যে দোষী ব্যক্তিরা শাস্তি না পাক? আমি কখনো বলবো না, আমি কখনো বলবো না আরাবুলকে সম্পদ, আমি কখনো বলবো না অনুব্রত মণ্ডলকে সম্পদ। সুতরাং আমি প্রথম দেখবো যে আমি এইটা জেনে। এবং আপনি একটা জিনিস মনে রাখবেন, আমরা সবাই ভারতবর্ষে বাস করি। একটা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি অন্যায় করে থাকে, যেই গভর্নমেন্টই হোক, সে বিজেপি হোক, কংগ্রেস হোক, বামফ্রন্ট হোক, যে হোক, তাহলে তো আমরা প্রত্যেকেই তার ভাগিদার। তার মানে আমরা দেশ ছেড়ে চলে যাব, নাকি ওখানে দাঁড়িয়ে আমি ফাইট করব? আমি একটা লড়াই করতে এসেছি, পরিষ্কার আপনাদের কাছে একদম বলতে চাই, যে রকম দুর্বৃত্তরা রাজনীতিতে ঢুকে যাচ্ছে, এটার অবসান হওয়া উচিত। আমার যাদবপুর কনস্টিটিউয়েন্সির মানুষরা যদি আমায় বিশ্বাস করেন, তারা এটুকু বিশ্বাস রাখবেন যে সমীর রাইজ বিপদের দিনে থাকে, এটা আমাকে নতুন করে প্রমাণ করতে হবে না। আর সমীর রাইজ কখনো ওই ধরনের অপরাধমূলক কাজ করবে না। আমি একবার বিপিন ভোরার কাছে যাব। ব্যবসায়ীরা নাকি লাভ এবং লোকসান দুটো খুব ভালো বোঝে, তো সাধারণত রাজনীতি থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখে। মানে একটু ক্রুডলি একটা বাংলা প্রবাদ বলতে গেলে যে সাপের গালেও চুমু খায়, ব্যাঙের গালেও চুমু খায়, সব দলের সঙ্গেই থাকে। আপনি হঠাৎ এই মুহূর্তে কোন লাভের অঙ্কে কংগ্রেসে যোগ দিলেন? সাধারণত ব্যবসায়ীরা সরাসরি রাজনীতি থেকে কিন্তু দূরে থাকে। না, আজ পর্যন্ত আমিও ব্যাঙের চুমু খেয়েছি, কিন্তু একটা বয়স, একটা মানে যা আপনি অ্যাচিভ করতে চান, একটা হয় কি ইউ রাইজ ফ্রম স্ক্র্যাচ, তারপরে আপনি একটা প্রতিষ্ঠান করেন, তারপরে সেটাকে গ্রোথে নিয়ে যান, তারপরে কি হয় একটা এন্ড এসে যায় যখন ইউ ওয়ান্ট টু সার্ভ দ্য পিপল। তো দুর্গাপুরের জন্য আমি অন্তত অনেক কিছু করেছি, মানে ওখানে এমপ্লয়মেন্ট আমি কি করে বাকি থেকে গেল যার জন্য কংগ্রেসের টিকিটে দাঁড়াতে হলো। বিকজ ওখানে কি হচ্ছে, যে গ্রোথটা আমরা চাইছিলাম, আমি ছিলাম প্রথম কারখানা ইন 1983 স্কিম, যেটা ওখানে গিয়েছিল যখন সবকিছু বন্ধ ছিল, তখন ওটাকে লাল দুর্গ বলা হতো। ওখানে কোনো ইন্ডাস্ট্রি যেতে চাইছিল না, কিন্তু আমরা গেলাম, ওখানে ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করলাম, করার পরে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করলাম যাতে আরো ইন্ডাস্ট্রি ওখানে আসুক। আর সেটার জন্য আপনি দেখবেন একটা দুর্গাপুর হয়ে দাঁড়ালো তারপরে। কিন্তু আবার আমরা দেখছি, রিসেন্টলি দেখছি যে ওয়ার্ল্ড ওয়াইড দের ইজ এ ক্রাইসিস, আর দুর্গাপুর যেটাকে সিটি হয়ে যাওয়া উচিত ছিল এতদিনে, সেটা এখন পর্যন্ত হয়নি। হেলথ কেয়ার আমি নিয়ে গেছি ওখানে, তো আপনি এমপি হলে সিটি হয়ে যাবে? না, সেটা আমি বলছি না, কিন্তু একটা সংগঠনের মধ্যে থাকলে আর একটা প্ল্যাটফর্ম পেলে
মানুষ চেষ্টা করতে পারে টু সার্ভ দ্য পিপল। এই যে লাল দুর্গ বললেন, এই লাল দুর্গের যারা বাসিন্দারা বামফ্রন্ট আমলের বামেরা, তাদের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক। সবার সঙ্গে আমার এখনো, আপনি ইনভেস্টও করেছিলেন তাদের বিনোদন চ্যানেলে বলে শোনা যায়। না ইনভেস্ট না, আপনারও চ্যানেলে অনেকজন সফটওয়্যার সাপ্লাই করে, সেম ভাবে আমরাও সফটওয়্যার ডেভেলপ করে ওদের সাপ্লাই করেছি আর পয়সা পেয়েছি সেটার জন্য। তো এখন নির্বাচনে দাঁড়ানোর পর সেই সম্পর্ক, সফটওয়্যার সাপ্লাইং ইজ আ বিজনেস, সুমন। হ্যাঁ, না নির্বাচনে দাঁড়ানোর পর সেই সম্পর্ক একই রকম আছে, এখনো থাকবে। আমার তো কারোর সঙ্গে এনিমিটি নেই, না তৃণমূলের সঙ্গে, না সিপিএম, না বিজেপি। আসার পর আপনার তৃণমূলের সঙ্গে একই সম্পর্ক থাকবে বা কেন থাকবে না? আমার শুনুন, আমি একটা স্ট্যান্ড নিয়েছি। ইট ওয়াজ নট নেসেসারি ইট উইল বি কংগ্রেস অর আই উইল বি ইন্ডিপেন্ডেন্ট অর ওয়েদার ইট উইল বি বিজেপি অর এনিথিং। প্ল্যাটফর্ম আমাকে অধীরতা দিয়েছে, দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। কিন্তু আমি যখন ডিসাইড করলাম, ইট ওয়াজ লিটল লেট ইন দ্য ডে। যখন আমি ডিসাইড করেছি, অধীরতা গেভ মি দ্য প্ল্যাটফর্ম, তো আমি ওই প্ল্যাটফর্ম থেকে কাজ করতে চাই, কোনো অসুবিধা নেই। ফাইন। এই আমাদের প্ল্যাটফর্মে একই সঙ্গে 5 জন প্রার্থী। পরের প্রশ্ন, আমার প্রশ্ন হলো অধ্যাপক ওম প্রকাশ মিশ্রর কাছে, যে গত 3 দিন আগে আমরা লক্ষ্য করলাম আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সংবাদ সংস্থাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। তাতে বুদ্ধদেববাবু পরিষ্কার করে বলেছেন যে শেষ পর্যন্ত যদি বিজেপিকে আটকাতে হয় তাহলে তিনি 2004-এর মতন অবস্থানও হতে পারে, অর্থাৎ কংগ্রেসকে সমর্থন করতে পারেন। পশ্চিমবাংলায় নির্বাচন চর্চা আমি যেহেতু করি, পশ্চিমবাংলায় আমি দেখেছি যে একটা বড় সংখ্যক মানুষ আছেন যারা কিন্তু চান যে বামফ্রন্টের বিরুদ্ধে যারা অ্যাট দি সেম টাইম হয়তো এই সাম্প্রতিক যে অভিজ্ঞতা তার নিরিখে তারা মানে তৃণমূলের বিরুদ্ধেও, তাহলে যারা অবাম সমর্থক এবং তৃণমূলের বিরোধী তারা কোন সাহসে, কিসের উপর ভিত্তি করে আপনাদের দল কংগ্রেসকে হাত চিহ্নে ভোট দিবে? কারণ আগামী দিনে আপনারা যদি সিপিএমের সাথে মেশেন, সেটা এই ধরনের ভোটাররা চান না। দেখুন, 2004 সালে বামফ্রন্ট 61টা সাংসদ নিয়ে তারা কেন্দ্রীয় সরকারকে, ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়েছিল এবং কমন মিনিমাম প্রোগ্রাম হয়েছিল। সেই কমন মিনিমাম প্রোগ্রামটা সবার পড়া উচিত, আর কংগ্রেসের ম্যানিফেস্টো পড়া উচিত। কংগ্রেসের ম্যানিফেস্টোর 95% হচ্ছে কমন মিনিমাম প্রোগ্রাম। অর্থাৎ কংগ্রেস তার যে নীতি, তার যে কর্মসূচি, তার যে বক্তব্য, সেটাকেই প্রতিফলিত করেছে। এখন রাজনৈতিকভাবে এটাও সিপিআইএম এর পক্ষে বা অন্যান্য রাজনৈতিক দল, বিএসপির পরিপ্রেক্ষে বা সমাজবাদী পার্টি, তারা গভর্নমেন্টে জয়েন করেনি, বাইরে থেকে সমর্থন করেছে। তাদের সঙ্গে সিপিআইএম এর সঙ্গে আমাদের কোনোদিন কোনো সিট অ্যাডজাস্টমেন্ট হয়নি, কোনোদিন পশ্চিমবঙ্গের কনটেক্সটে যেহেতু প্রশ্নটা এসছে, কোনোদিন আমাদের সঙ্গে কোনো অ্যালায়েন্স সিস্টেম হয়নি। কিন্তু আপনি যদি আজকে আরো সিম্পলিফাই করে দিই, সেটা হচ্ছে এই যে কংগ্রেস সম্পর্কে অপেক্ষাকৃত নরম মনোভাব, এটা নির্বাচনে দাঁড়ানো কংগ্রেস প্রার্থীদের কাছে কোনোভাবে অস্বস্তিকর, যেহেতু এখানে এবং আজকে রাহুল গান্ধীকে কি সেই জন্যই আজকের কর্মী সভায় আক্রমণ করতে হলো বামেদের? মানে আমি বলছি বামফ্রন্টের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস সম্পর্কে বিজেপির থেকে নরম মনোভাব নিচ্ছেন, এইটা কংগ্রেসের পক্ষে স্বস্তিকর না অস্বস্তিকর? সেটা সিপিআইএম এর তাদের নিজস্ব রাজনৈতিক দলিলের নানা রকম ব্যাখ্যা তারা এক এক সময় করে থাকেন। সিপিআইএম সব সময় কংগ্রেসের বিরোধিতা করেছে, কংগ্রেসের সমস্ত প্রগতিশীল নীতিগুলির বিরোধিতা করেছে। কার্যত দেখা যায় আমরা সবসময় তাদের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা জয়ী হয়েছি। কিছু কিছু ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আর কোনো সময় কেরলে আমরা হয়তো পরাজিত হয়েছি। কিন্তু সিপিআইএম এদের যেটা মানে আমি বলবো যে 19th সেঞ্চুরি থিঙ্কিং, যেটাকে 21st সেঞ্চুরিতে আরোপিত করবার যেটা চেষ্টা করে, সেটার সঙ্গে কংগ্রেস কোনোদিন সহমত না। এদের কম্পালশনে এরা যদি জাতীয় কংগ্রেসকে সমর্থন করে বা বিজেপিকে সমর্থন করে বা এসইউসিকে সমর্থন করে বা তৃণমূলকে সমর্থন করে, সেটা অন্য কথা। আজকে পশ্চিমবঙ্গের মানুষ কি দেখছেন যে সিপিআইএম যে সমস্ত পথ পদ্ধতি আর হাতিয়ার ব্যবহার করেছে, সেটা তো তৃণমূল কংগ্রেস করছে। এদের তৃতীয় ফ্রন্ট, ফেডারেল ফ্রন্ট না করে একই ফ্রন্ট তো হওয়া উচিত। এরা বলছে যে আমি জাস্ট কমপ্লিট করে নিই যে সিপিএম বলছে যে আমরা জোট চাই একটা থার্ড ফ্রন্ট, নন কংগ্রেস, নন বিজেপি অ্যান্ড নন টিএমসি।
এটা সম্ভব? আর তৃণমূল বলছে যে নন কংগ্রেস, নন সিপিএম, নন বিজেপি। তাহলে দুটোর অবস্থানগত দিক দিয়ে দেখতে গেলে অ্যাকচুয়ালি যে ইট ইজ দ্য সিপিএম অ্যান্ড দ্য তৃণমূল কংগ্রেস, দে শুড বি ওয়ার্কিং টুগেদার। সেটাই হচ্ছে আর কি পলিসিগত দিক দিয়ে, তাদের পার্সপেক্টিভ দিয়ে এত অসুবিধা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার বিরুদ্ধে বিজেপি, কংগ্রেস, সিপিএম জোট বেঁধেছে। ওনার বিরুদ্ধে কেউ লাগে, আপনি ওনার বিরুদ্ধে ওনার দলের লোকেরা লেগে গেছে, বোঝাই যাচ্ছে। আর কত ধানে কত চাল টের পাবেন কিছু। না, এর সঙ্গে একটা প্রশ্ন যুক্ত করব। আপনি বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের সম্পর্কটা কি হবে সেটা বললেন, কিন্তু তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কটা কি হবে ভোটের পরে সেই সম্পর্কে এখনো খুব একটা ক্লিয়ার কিছু বললেন না। তার আমি এর একটা উদ্ধৃতি একটা দিচ্ছি, সেটা হলো যে কংগ্রেসের রাজ্য সভাপতি 11ই মার্চ 12ই মার্চে একটা সর্বভারতীয় খবরের কাগজে এই খবরটা বেরিয়েছিল যে উনি একটা চিঠি লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রীকে, যে ওনার নামে একটা এফআইআর আছে, সেই এফআইআরটাকে হচ্ছে উইথড্র করে নেওয়ার। তো তলে তলে কি এরকম একটা কোনো একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যে অধীরবাবুও কালকে বামফ্রন্ট সম্পর্কে খুব একটা উচ্ছ্বসিত প্রশংসা করেননি, বরঞ্চ সেটা ক্রিটিসিজমই করেছেন, রাহুল গান্ধী সুরেই একটু কড়া হয়েছেন। অর্থাৎ এরকম কি একটা হতে পারে যে বিজেপিকে ঠেকানোর জন্য তৃণমূলের সঙ্গে কোনো রকমের অ্যাডজাস্টমেন্ট হবে এবং অধীরবাবু এখানে একটা আগে একটা ওয়াকওভারের প্রশ্ন এসছে, তার সঙ্গে আমি সংযোগ করলাম যে এইরকম একটা কিছু একটা ব্যবস্থা কি হচ্ছে? এটা আপনার অনুমান, আর এই অনুমানের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। অধীর চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে তার যে ফ্রিডম অফ মুভমেন্ট আছে, সেই ফ্রিডম অফ মুভমেন্টকে কার্টেল করার পার্সপেক্টিভে যদি মানে এফআইআর করে দেওয়া হয়, তাহলে উনি চিঠি লিখবেন না, উনি জানাবেন না অ্যাডমিনিস্ট্রেশনের প্রধানকে। আমাদের তো যেটা ব্যবস্থা, তো উনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেননি। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই সমস্ত যে অনুমানের উপর ভিত্তি করে আমরা কিন্তু বিশ্লেষণ করতে পারি না। আপনি বিশ্লেষক, আপনি স্থির করতে পারেন। এর আগে আমাদের সিট অ্যাডজাস্টমেন্ট নিয়ে সিটের প্রপোর্শনালিটি নিয়ে প্রবলেম ছিল, কিন্তু আমাদের এখন নৈতিকভাবে আপত্তি আছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো রকম সংস্পর্শ রাখা যায় না। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সংখ্যার যোগ বিয়োগ, সেই পার্সপেক্টিভটা তো তৃণমূল কংগ্রেস স্থির করতে পারছে না, সিপিএম স্থির করতে পারছে না, একমাত্র কংগ্রেস দলই স্থির করে দিয়েছে। আমাদের যেটা জোট আছে, আমরা যাচ্ছি, আমরা মানুষের যতটা আশীর্বাদ পাবো, সমর্থন পাবো, তার উপর ডিপেন্ড করবে যে আগামী দিনে কেন্দ্রে স্থায়ী সরকার হবে কি হবে না, যেটা লোকসভার সাংসদ মৌসুম বললেন। আমি একটু অ্যাড করবো ওনার প্রশ্নটার সঙ্গে। আপনি যেটা বললেন সেটা একটা কথায় উত্তর দেওয়া যায়। আজকের দিনের যে কংগ্রেসের যে সভাটা ছিল সেটা হয়নি, আপনারা জানেন না? সেটা বলতে কেন কেন হয়েছে সভাটা ভেঙে, মানে অনেকটাই ডিস্টার্ব। উনি আসলেন তো, এসছেন, সভা হয়েছে। আমাকে বলতে দিন একটু। আপনারা জানেন যে এই সভাটি হওয়ার জন্য নেতাজি ইন্ডোর বুক করতে চাওয়া হয়েছিল, দেওয়া হয়নি। বিভিন্ন কারণ দেখিয়েছে। আপনারা জানেন পাকস আকাশ ময়দানটা বুক করার চেষ্টা হয়েছিল, দেয়নি, যাতে সভাটা না করতে পারে। এবং সেই এর পাশাপাশি এরা যে যে কারণ দেখিয়েছে, পাশাপাশি সেই সমস্ত সরকারি জায়গাতেই তারা কিন্তু সভাটা করছেন। অর্থাৎ এইটা দেখলেই বুঝবেন যে একটা সরকার কতটা ভিন্ডিকটিভ, এবং তার যদি আঘাত করার ইচ্ছে বা এই আমাদের যদি থাকতো, তাহলে অ্যাটলিস্ট আজকের দিনের এই দৃশ্যটা দেখতে হতো না। তবে এখানে খুব ক্লিয়ার একদম ইন্ডিকেশন রয়েছে যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। ক্লিয়ার মেসেজ দিয়েছেন যে আমাদের বেঙ্গল কংগ্রেসের সঙ্গে মানে আর কোনো কম্প্রোমাইজ হবে না। এতদিন আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে সেন্টার পলিটিক্স এর জন্য, কিন্তু আর না। এটা কোথায় কি কোন বাক্যবন্ধ থেকে আপনারা এই মেসেজটা? এটা যখন অ্যালায়েন্সের কথা উঠছিল মাঝে, আমরা সবাই মিলে রাহুলজির কাছে গেছিলাম দিল্লিতে, উনি খুব ক্লিয়ারলি মেসেজটা চেয়েছিলেন যে আমরা কি চাইছি, এবং আমরা এটা মানে উনি নিজেই বললেন যে বেঙ্গল এবং তামিলনাড়ুকে আমাদেরকে সবসময় কম্প্রোমাইজ করতে হয়েছে। আমরা মানে ইলেকশনের আগে বা পরে জোট করেছি, তাতে বেঙ্গলের ক্ষতি হয়েছে, কখনো লেফটের সঙ্গে বেঙ্গল কংগ্রেসের ক্ষতি হয়েছে, কখনো লেফটের সঙ্গে, কখনো টিএমসির সঙ্গে, কিন্তু আর নয়। এবার বেঙ্গল কংগ্রেস সম্মানের সঙ্গে রাজনীতি করবে
এবং তার কারণেই 42 ক্যান্ডিডেটস দেওয়া হয়েছে, যে আগামীতে যেন আমরা আমাদের সংগঠনকে আরো মজবুত করতে পারি এবং 2016 হচ্ছে আমাদের লক্ষ্য। কথা আছে বেটার লেট দ্যান নেভার। এই যে দেরিতে উপলব্ধি, এর কারণটা কি? এই উপলব্ধির পরিবর্তনটা কেন হলো? সেটা আমি আগেই বললাম যে আগে যেহেতু একটা সেন্টারকে চালাবার মানে ব্যাপার ছিল, তাই বলে আমাদেরকে হয়তো জোট করতে হতো, কিন্তু নট এনিমোর। এটা ওনার খুব ক্লিয়ার মেসেজ। That is why you will find new faces also all over. এখানে একটা কারণ আছে, আপনি জানেন যে যখন সিপিএম চলে গেল, উইথড্র করে নিল, সাপোর্ট তুলে নিল, তখন কিন্তু বেঙ্গলে জুলাই 2008 যখন 2008-এ 2009 সালে আমাদের জোট করতে হলো। জোট করে তখন তৃণমূলকে আমরা ক্ষমতায় মানে একসঙ্গে জোট করে আমরা সিট ভাগ করেছি। মনে করে দেখুন সেই সময় একটা এমপির দলকে 28টা সিট কংগ্রেস দিয়েছিল, আর 6টা এমপির দলকে 14টা সিট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবং এই লড়াইটা হয়েছিল, জোট করেছে 2009 এবং সেই সমবেত চেষ্টার ফল কিন্তু আজকে এই রেজাল্ট, 1টা থেকে 19টাতে। আর 2011 তো বিধানসভাতেও জোট করে, কারণ এটা অনেক সাপোর্ট দেওয়া হয়েছিল। তখন নাকি তৃণমূল কংগ্রেসের নাকি পয়সা ছিল না, কড়ি ছিল না, প্রত্যেক প্রার্থীকে পয়সা কুড়ি থেকে শুরু করে হেলিকপ্টার দিয়ে বেঙ্গলে সারা বেঙ্গল প্রচার হবে বলে সারা হেলিকপ্টার দিয়ে হেল্প করা থেকে সবাই মিলে অ্যাডজাস্ট করে সিপিএম কে হাঁটাবার জন্য কিন্তু তখন টার্গেট নেওয়া হয়েছিল। আজকে তাই জোট করতে করতে সাংগঠনিকভাবে আমরা কংগ্রেসের কিছুটা ক্ষতি স্বীকার করতে হয়েছে, সংগঠনটা করে নিজেদের দলকে চেপে রাখতে হয়েছে, মানে তৃণমূলকে উঠতে সাহায্য করেছে, ওরা শক্তিশালী হয়েছে, আমরা সাংগঠনিকভাবে সেই সময় থেকে একটু দুর্বল হয়েছিলাম। কিন্তু তা বলে একদম আমাদের মাটির পায়ের তলায় জমি নেই, মাটি নেই। এইখানেই আমার পরের প্রশ্ন। আপনি বলছিলেন, বিপিন বড়া পাশ থেকে বলছেন যে সিম্পল অ্যারিথমেটিক, এই অ্যারিথমেটিকের প্রশ্নে আসবো। সেটা হচ্ছে পঞ্চায়েতে আপনারা আলাদা লড়লেন, কিন্তু 17টা জেলা পরিষদের মধ্যে 13টা তৃণমূল কংগ্রেস দখল করলো। এটাও তো সিম্পল ম্যাথামেটিক্স, যে সিম্পল অ্যারিথমেটিক, যে দুটো মাত্র, তারপরে মানে আলাদা লড়েও কি ফলটা ভালো হয়ে যাবে? উত্তরটা নিয়ে হ্যাঁ, ভোটটা হচ্ছে আপনি দেখেছেন, আপনি দেখুন বুথে বুথে আমাদের প্রার্থী থেকে শুরু করে আমার এজেন্ট থেকে শুরু করে ঢুকতে দেওয়া নেই। ভোটারদের কিভাবে ভোট হয়েছে, গ্রামাঞ্চলে যে ভোট হয়েছে, আপনারা তো সমস্ত খবর দেখেছেন, জেনেছেন, দেখিয়েছেন, আপনারা বহু চিত্র এটা দেখিয়েছেন। সুতরাং মানুষ এত ভুলে যাবে না, ভোটটা পঞ্চায়েতে হয়নি, গায়ের জোর। আপনার কথা অনুযায়ী এই ছবির যে পুনরাবৃত্তি 2014 লোকসভায় হবে না, তার গ্যারান্টি হচ্ছে তো, কিছু কিছু জায়গাতে শুরু হয়ে গেছে, মুছে দিচ্ছে, ওখানে মারপিট হচ্ছে, এরকম তো হচ্ছে। প্রচার যাতে কংগ্রেসের কোথাও না থাকে তার জন্য ভোট খুলে দেওয়া হচ্ছে, ভোট খুলে দেওয়া হচ্ছে। ওমপ্রকাশ দা হচ্ছে আমাদের যাদবপুরের খুব নামকরা অধ্যাপক। আমি একটা প্রশ্ন করছি ওমপ্রকাশ দাকে, যেটা যে এবারের 2014 সালের ইলেকশনের সর্বোচ্চ আকর্ষণ শিল্পী বা নাট্য শিল্পী সবই তো। ওমপ্রকাশ দার খুবই টাফ লড়াই, যদিও বালুরঘাট, যদিও ওনার ওখানেই উনি বাসিন্দা। তো অর্পিতা ঘোষ ওখানকার তৃণমূলের প্রার্থী। তো ওমপ্রকাশ দা কী ভাবছেন ওখানের পরিস্থিতি বা কি অবস্থায়, আপনার কি মনে হচ্ছে? আমার একটু যোগ করার সুযোগ দিন। সেটা হচ্ছে অর্পিতা ঘোষ এত বড় নাট্যকর্মী, প্রেস কনফারেন্স করে প্রেস ক্লাবে তার পাশে প্রযোজক, অভিনেতা, কবি, নাট্যকর্মী, নাট্য পরিচালকরা, নাট্যশিল্পীরা পাশে বসে আছেন। এত বড় একজন নাট্যকার, নাট্য পরিচালককে আপনি ফেস করবেন কি করে বালুরঘাটে? আমি কেন ফেস করতে যাবো, থাকি এখন দেখা হয়নি। উনি তো যখনই দেখা হয়েছে বলেছেন আমি খুব ভালো বলি ইত্যাদি। আমার মনে হয় খুব যোগ্য প্রার্থী, তাই জন্য ওনাকে তার দল মনোনয়ন দিয়েছে। আগে জানতাম না যে তৃণমূল কংগ্রেস করেন বা কোনোদিন কংগ্রেসের সঙ্গে। এটা বলবেন না। সিঙ্গুর নন্দীগ্রাম উত্তর, অর্পিতা ঘোষ তৃণমূল কংগ্রেসের
একদম ডান পাশ বাঁ পাশ জুড়ে ছিলেন। সুমন, তৃণমূল কংগ্রেস হয়েছে 97-এ। তৃণমূল কংগ্রেসের নামটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল স্তরের কংগ্রেস কর্মী। তৃণমূল কংগ্রেস কর্মী তো আমি, মালা রায়, মৌসুম, আমরা হচ্ছে তৃণমূল স্তরের কংগ্রেস কর্মী। তাই জন্য সেই ইস্যুটা ছেড়ে দিন। উনি ভোটে দাঁড়িয়েছেন, খুব ভালো তো। উনি ভোটে দাঁড়িয়েছেন, বালুরঘাটকে চিনবেন, দক্ষিণ দিনাজপুরকে চিনবেন, আর সর্বত্র এই সমস্ত নাট্যকর্মীরা এই করবেন। আমি ইনফ্যাক্ট গতকালকে ভীষণ বকতে হয়েছে আমাদের কর্মী সমর্থকদেরকে। তারা বলছে, কারণ কি সাধারণ মানুষরা কি বলছে, যে নাট্যকর্মী না, বলছে সারদা কর্মী। এইটা নিয়ে আমি বকেছি যে এরকম প্রচার করাটা ঠিক না। উনি হতে পারে যে সারদার সঙ্গে যুক্ত ছিলেন, সেটা আমি সেটা নিয়ে আলাদা করে বলতে পারি। নাট্যকর্মী বলে কিছুই আর কি বালুরঘাটে কিন্তু একটা নাটকের এনভায়রনমেন্ট বা নাট্যমোদী মানুষ প্রচুর বালুরঘাটে থাকেন, মানে নাট্য উৎসব হয় ইত্যাদি ইত্যাদি। বালুরঘাটে আমি ভীষণ জনপ্রিয়, সেই কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলাম, গোল্ড মেডেলিস্টও ছিলাম। নিজে নাটক করিনি। হ্যাঁ, ও এখন অর্পিতা নাটক করছেন, আর অন্যান্যরা। আপনার ভয় আছে একটা দাদা, যদি সুবোধ সরকার আর অরিন্দম শীল বালুরঘাটে গিয়ে প্রচার করে, তাহলে আপনার ভয় আছে? না, আমার কোনো অসুবিধা নেই। না, ভারতবর্ষে বলছেন আপনি ওদের উৎসাহ দিচ্ছেন যাওয়ার জন্য, সেটার জন্য সেটা সবাই বলছে। তো ওখানে বলছে নাট্যকর্মী না সারদা কর্মী, নাট্যকর্মী বড় তৃণমূল কংগ্রেসের ছেলেরা বলছে, অন্যরা কে বলছে না। তো কংগ্রেসের ছেলেরাই বলেছে যে তৃণমূল কর্মীরা তাদেরকে, কারণ কি অনেক নিচে লেভেলে তো তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীরা, যেমন কি ডিএমসি যারা করে বালুরঘাটে, দক্ষিণ দিনাজপুরে, তারা সবাই আমাকে খুবই রেসপেক্ট করে, এমনকি আমার সঙ্গে তারা রাজনীতি করে উঠে এসছে। তো সেই জায়গাটা না, ইস্যুটা হচ্ছে যে অনেকে প্রচার করতে গেছেন, আমার জন্য তো প্রচার করতে যাবেন, আমার জন্য প্রচার করতে যাবেন যারা ভারতবর্ষের নিউক্লিয়ার ওয়েপেন প্রোগ্রামের সঙ্গে যুক্ত, যারা ভারতবর্ষের নৌবাহিনী পরিচালনা করেছেন, সৈন্যবাহিনী পরিচালনা করেছেন, ইউজিসিকে নেতৃত্ব দিয়েছেন, ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তারা আমার হয়ে আছে। আপনি কলা আর বিজ্ঞানে ভেদ করতে পারেন না। বিজ্ঞানটা তো খুবই গুরুত্বপূর্ণ। করছি ওম প্রকাশ বাবুকে, সেটা হচ্ছে যেহেতু নাটকের প্রসঙ্গ উঠলো, আমার কাছে খুবই জিজ্ঞাসার বিষয় এটাই যে প্রতি বছর আমরা ইনফ্যাক্ট দেখতে পাই যে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবার থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অনুদান সংস্কৃতির ক্ষেত্রে এসেছে, তো বিভিন্ন রাজ্যে গেছে, এবং এই অনুদানের সংখ্যাটা কিন্তু বাড়তে থেকেছে, এবং আর্থিক অনুদান এই রাজ্যেও কতটা পায় বিভিন্ন নাট্যদল, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, সেগুলো আমরা ওয়েবসাইট দেখলেই, কেন্দ্রীয় সরকারের কালচারাল মিনিস্ট্রির ওয়েবসাইট দেখলেই বুঝতে পারি। তাহলে এই যে এত অনুদান আসছে, সেই অনুদানের জায়গাটাতে ধরি, মানে সেই ইনফ্রাস্ট্রাকচার নিয়েই বিভিন্ন নাট্যদল তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, এবং তারা দেখছি কিছুদিন পরে একটা রাজনৈতিক মেরুকরণের দিকে চলে যাচ্ছে পুরো নাট্যিক প্রবণতা। সেখানে কংগ্রেসের রোলটা কি? তারা কেন এটাকে প্রচার করতে পারছে না যে এটা আসলে সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় অনুদানের জন্যই এটা চলছে? অনেক নাট্যদল কিন্তু প্রতি মাসে স্যালারি গ্রান্ট থেকে শুরু করে অনেক কিছু পান, সেটা আমরা প্রায় সকলেই জানি। দ্বিতীয়ত আরেকটি জিনিস আমার কাছে খুব আমি ধরিয়ে দিচ্ছি একটু, সেটা হলো 100 দিনের কর্মসংস্থান প্রকল্প, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এবং কেন্দ্রীয় সরকারের অধিকাংশ প্রকল্পই গ্রামাঞ্চলে পঞ্চায়েতের মাধ্যমে প্রয়োগ হচ্ছে, অথচ কংগ্রেস কেন কৌশলগত কারণেই হোক, প্রচারগত দিক থেকেই হোক, পারছে না মানুষের কাছে পৌঁছে দিতে যেটা ইউপিএ 2 সরকারের প্রকল্প? সেটা আংশিকভাবে, প্রথমত আমি আপনার সঙ্গে একমত। আসলে কংগ্রেস উদারনৈতিক চিন্তা ভাবনায় বিশ্বাস করে, ভালো কেন্দ্র রাজ্য সম্পর্কে বিশ্বাস করে, আর সমস্ত কিছুতে দলীয় রাজনীতির অনুপ্রবেশ ঘটায় না। তার জন্যই কিন্তু বারবার করে এটা দেখা গেছে যে কংগ্রেস দল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠতে পারে না, এই জন্য কেন কি সরকারি ব্যবস্থার অপব্যবহার করে না। এবং কিন্তু আপনি এটা ঠিকই বলেছেন
যে মিনিস্ট্রি অফ কালচার তারা যে কাজগুলো কংগ্রেস দলের তরফ থেকে বিজ্ঞাপন কিন্তু কম, বিজ্ঞাপনটা একটা পার্টিকুলার দিক, এবং আমি নিজে মনে করি যে সেটা যথেষ্ট নয় এবং সেটা ভুলও কিছুটা। আমি এই জন্যই মনে করি, তার কারণ হচ্ছে আমাদের পাবলিকেশন আরো বেশি করা উচিত। উনি যেটা বললেন সেটা আমাদেরকে দেখা উচিত, আর বিশ্বনাথ যেটা বলছিলেন সেটা গুরুত্ব দেওয়া উচিত যে আজকে গ্রামাঞ্চলে 47টা প্রকল্প চলছে, আজকে কোনো প্রকল্পই নেই যেটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প নয়, আর এটা কংগ্রেস দলের প্রকল্প নয়। আজকে 6 জন প্রধানমন্ত্রী কংগ্রেস দলের হয়েছেন, প্রত্যেকের নাম সবাই জানে। 7 জন প্রধানমন্ত্রী হয়েছেন অকংগ্রেসী, তাদের নাম প্রায় কেউই জানে না। আর আরেকটা কথা আমি বলবো আপনাকে, আজকে কিন্তু রাহুল গান্ধী উত্তরবঙ্গে এই কথাটাই বলেছেন যে কংগ্রেস গভর্নমেন্ট প্রচুর টাকা এই রাজ্যকে দিচ্ছেন, এবং কোথায় দিচ্ছেন উনি তো সরাসরি তো আর কেউ ক্যাশ টাকা দেন না। এই যে এতগুলো প্রকল্প চলছে, এই প্রকল্পের টাকাগুলো কেন্দ্র রাজ্যকে পাঠাচ্ছে, খরচা করতে পারছে না, এটা ঠিক। ব্যবসায়ী প্রার্থী বলছেন মার্কেটিংটা খারাপ। আমি আসবো, কিন্তু তার আগে এই যে কেন্দ্র রাজ্য, এটা খুব চেনা শব্দবন্ধ, আমরা গল্প উপন্যাসে ছোটবেলায় প্রচুর পড়েছি। পথ তুমি কার, রাস্তা খারাপ, তার দায় কার, কেন্দ্রের না রাজ্যের? কি বললেন রাহুল গান্ধী, তার কি উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তথ্য পরিসংখ্যান কি বলছে, সব আপনাদের সামনে। রাস্তা তুমি কার, রাজ্যের না কেন্দ্রের? জুরান্তির এই ভাঙাচোরা রাস্তা ঘিরেই মঙ্গলবার তৈরি হলো চূড়ান্ত বিভ্রান্তি। এই বেহাল সড়ক ধরেই মঙ্গলবার সভাস্থলে পৌঁছতে হলো কংগ্রেসের সহ সভাপতিকে। স্বাভাবিকভাবেই মঞ্চ থেকে বেহাল রাস্তা নিয়ে সমালোচনায় সরব হন রাহুল। आपकी सड़क जो है उसमें मैं अभी चल के आया हूं, मैंने अपनी आंखों से देखा है कि किस प्रकार की सड़कें बंगाल की सरकार आपको देती। जिस सड़क पे 2 मिनट लगने थे उस पे 15-20 मिनट लगे और बड़े बड़े खड्डे थे। नुकसान देखिए, नुकसान इससे मुझको नहीं होता है, मैं यहाँ आया, मगर इन सड़कों पे आपको चलना पड़ता है, रोज चलना पड़ता है, और आपको सचमुच में आपको मुश्किल होती है। কিন্তু রাহুলের ভাষণের পরই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা নিয়ে পাল্টা সরব হন। কেন্দ্রীয় সরকারের হাতে একটা ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়েতে আমরা করে দিয়েছি 31D, কতদিন ধরে পড়ে আছে টেন্ডার? বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার বলছে কাজটা করবে না, লোকে যাতে ওদের ভুল বোঝে তৃণমূল কংগ্রেস পাওয়ারে আছে। আর রাস্তাটা তৃণমূল কংগ্রেসের নয়, ওটা কেন্দ্রের রাস্তা, ওটা দিল্লির রাস্তা, ওটা আমাদের রাস্তা নয়। কিন্তু মুখ্যমন্ত্রী কোন সড়কের কথা বলছেন? রাহুল গান্ধী এদিন কি আদৌ কোনো জাতীয় সড়ক দিয়ে গিয়েছেন? এক নজরে দেখে নেওয়া যাক তার যাত্রাপথ। প্রথমে তিনি দিল্লি থেকে বিমানে পৌঁছন হাসিমারা সেনা ছাউনি, সেখান থেকে হেলিকপ্টারে মেটেলি হাই স্কুলের মাঠ, তারপর জুরন্তি রোড ধরে গাড়িতে করে পৌঁছন জুরন্তি চা বাগানে। অর্থাৎ গোটা যাত্রাপথের মধ্যে রাস্তা পড়েছে মেটেলি হাই স্কুলের মাঠ থেকে জুরন্তি চা বাগান পর্যন্ত। একদিকে পাহাড়, অন্যদিকে চা বাগান, আর এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানেই ঠিক এই রকমই খারাপ রাস্তা, যার উপর দিয়ে সভাস্থলে গিয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু প্রায় 10 কিলোমিটারের এই রাস্তার পুরোটাই রাজ্য সড়ক, যা রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্যের পূর্ত দফতরের। এমনকি স্থানীয় বাসিন্দাদের একাংশও রাস্তার বেহাল দশা নিয়ে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশও করেছেন। সরকার তো কিছু দেখতেছে না, এখানে তো কতবার আমরা মিটিং শিটিং করছি, কত মিডিয়া এখানে আসছে, কিছু হচ্ছে না। आपका मेटली से जुरंती तक पूरा रास्ता खराब है। हम लोग को बहुत रास्ता का प्रॉब्लम है, हम लोग को साइकिल जाने के लिए, गाड़ी जाने के लिए बहुत तकलीफ होता है। रास्ते में बहुत प्रॉब्लम है, आने जाने में एक्सीडेंट का चांस है, बहुत चांस है। আর তাই মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে তৈরি হয়েছে রাস্তা বিভ্রান্তি। অর্ণব মুখোপাধ্যায় ও রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। পরের প্রশ্ন আমি একটু শাশুড়িদের কাছে যাব। এখনো পর্যন্ত প্রথম আমি সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায় মুখ্যত মৌসুম বেনার্জির নূর এবং মালা রায়ের কাছে রাখছি, যদিও বাকিরা যে কেউই এই প্রশ্নটার এতে
উত্তরটায় যোগ দেবেন আমি আশা করছি। সেটা হচ্ছে মেয়েদের নিরাপত্তার প্রশ্নটা গত কয়েক বছরে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা আরোই বেশি গুরুত্বপূর্ণ। তো আমি যদি ধরেও নিই যে আপনারা 5 জন ব্যক্তিগতভাবে জিতলেন, কিন্তু তাহলেও একটা সম্ভাবনা আছে যে আপনারা বিরোধী আসনে হয়তো বা বসবেন, একটা সম্ভাবনা আছে। কিন্তু যদি আপনারা শাসক হয়ে আসেন, আবার আপনারা তো এতদিন শাসন ক্ষমতায় ছিলেন, সেখানে মেয়েদের নিরাপত্তার প্রশ্নে এটা সামগ্রিকভাবেই আমরা বিশ্বাস করি বা দেখেওছি, বা আপনাদের অভিজ্ঞতাও হয়তো তাই বলে যে আইন, লোকসভা আইন প্রণয়নের জায়গা, কিন্তু সেখানে আইন প্রণয়নের থেকে আইনের রূপায়ণের জায়গাটা খুব সমস্যার হয়ে রয়েছে বলেই কিন্তু আমাদের বিচারটা এত দূর, এত অধরা হয়ে থাকছে। ফলে সেক্ষেত্রে আপনারা যদি শাসকের দিকে থাকেন তাহলে সেটা রূপায়ণের জায়গাটা নিয়ে কি নির্দিষ্টভাবে করবেন, এবং যদি বিরোধী দিকে থাকেন তাহলেই বা দায়িত্বশীল বিরোধী হিসাবে আপনারা কি করবেন একটু যদি আমাদের বলেন। কারণ আমি মনে করি মেয়েদের নিরাপত্তার প্রশ্নটা যদিও লোকসভার ক্ষেত্রে সেটা বিষয় নয়, কিন্তু পশ্চিমবঙ্গে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমার প্রথম প্রশ্ন, পরেরটা পরে করছি। না, আমরা যদি ক্ষমতায় আসি, শাসক দলে যদি থাকি, তাহলে তো নিশ্চয়ই সেটা বলবো, কিন্তু যেটা যে রাজ্যে হবে সেই রাজ্য সরকারের দায়িত্ব থাকবে মেয়েদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া এবং উন্নয়ন। আমরা যেটা বারবার বলছি, উন্নয়ন মানে কিন্তু শুধুমাত্র রাস্তা রং আলো দেওয়া নয়, উন্নয়ন মানে মানুষের অধিকার রক্ষা করা, নারীদের সুরক্ষা দেওয়া, এটাও উন্নয়ন। আমরা তার প্রতিবাদে আমরা কিন্তু যারা যারা প্রার্থী হয়েছে সবাই ওটাকে ইস্যু করেছি, পশ্চিমবঙ্গ থেকে যারা প্রার্থী হয়েছে বিশেষ করে। কারণ গত 3 বছরের যে ঘটনাগুলো ঘটেছে একটার পর একটা, যেখানে আমরা কিছুদিন আগেও দেখেছি যে মহারাষ্ট্র সরকারের গত বছরের ঘটনার সুরাহা হলো, যাবজ্জীবন হলো, কিন্তু বিচার ব্যবস্থার এখানে মুখ থুবড়ে পড়েছে। এখনো অবধি সেটার একটা কেসেরও সেই 2012 সালের 5ই ফেব্রুয়ারির ঘটনা, পার্কস্ট্রিট থেকে শুরু করে, কাটোয়া থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে একটা ঘটনার কিন্তু কোনো রায় বেরোল না, মধ্যমগ্রাম ঘটনা থেকেও শুরু করে একই ব্যাপার। এবং বিচার ব্যবস্থা একটা অদ্ভুত একটা দোদুল্যমান জায়গার মধ্যে পড়ে রয়েছে। এটার ব্যাপারে তো আমাদের দল ভীষণভাবে মানে আমরা প্রতিবাদ থেকে শুরু করে আন্দোলনে অংশগ্রহণ করা শুরু করে এগুলো তো করছি। আর যদি আমরা ক্ষমতায় থাকি, সেটা আমরা রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকার ক্ষমতায় থাকলে তার অনেকখানি তারা করতে পারেন, রাজ্য সরকারকে বলতে পারেন বা এই ধরনের ইস্যু নিয়ে তারা আইন প্রণয়ন করতে পারেন বা কোনো ধারা প্রয়োগ করে সেটাকে কি উত্তরোত্তর বেড়ে চলেছে, কোনো রকম বেড়ে চলেছে, বিশেষ করে যে ঘটনাগুলো, নিশ্চয়ই সেটা প্রতিবাদ করতে পারে। প্রশ্নের জায়গাটা এই জায়গা থেকে আসছে, যেরকম নির্ভয়া কাণ্ডের পরে বাজেটে 1000 কোটি টাকা চিদম্বরম অ্যালট করলেন, কিন্তু সেটার বাজেট এস্টিমেটের সেটার যে কার্যকর হওয়ার জায়গাটা কিন্তু 1 বছরেও হয়নি। মানে আমাদের আশঙ্কার জায়গাটা, যে কারণে আপনাদের কাছে আমরা প্রশ্ন করছি যে নির্দিষ্ট কি সেটা রূপায়ণের ক্ষেত্রে আপনারা কি করবেন, কারণ প্রস্তাব করার পর সেটাকে কার্যকরী করে তোলার জন্য। কারণ যেরকম একটা বলা হচ্ছে যে আমাদের আইন পিছিয়ে, আমাদের রূপায়ণ পিছিয়ে পড়ছে, কারণ কেন্দ্রীয় সরকার নাকি যে অনুদান দিত ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য সেটা কমে যাওয়ার ফলে 153 থেকে 88 হয়ে গেছে, এই ধরনের অভিযোগ উঠছে। ফলে সেক্ষেত্রে তো আপনাদের একটা দায়িত্ব বর্তায় যে কেন্দ্রের থেকে সেই অনুদানগুলো সেই আদায় করে নেওয়ার ক্ষেত্রে, ফলে সেই জায়গাটায় কেন্দ্র সরকারের, আপনি জানেন আমরা, তুমিও, তোমার সাথে আমিও ছিলাম, আমরা একসাথে মুভমেন্ট গুলো করেছি। আমরা কিন্তু এখানে বারবার করে একটা জিনিস দেখেছি যে এই যে শুধু বলা হচ্ছে ফাস্ট ট্র্যাকের জন্য পিছিয়ে যাচ্ছে, এটা তো সত্যি কথা নয়। সত্যি কথাটা হলো যে পুলিশের যে ভূমিকাটা, সরকার পুলিশকে যেভাবে পরিচালিত করছে তাতে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গায় ইনকমপ্লিট চার্জশিট, 1 নম্বর। 2 নম্বর, মনে আছে আমরা গেদে গেছিলাম, গেদেতে প্রথমে বলা হলো এ তো পোস্টমর্টম হয়ে গেছে, খবর নিয়ে 1 মাস পরে জানলাম যে পোস্টমর্টম হয়নি। এরকম প্রতিটি জায়গায়, এই মধ্যমগ্রামের মেয়েটির ব্যাপারেও একই কেস, যে যখন ওকে দ্বিতীয়বার মেয়েটি রেপড হলো
তারপরে যখন ওর গায়ে আগুন দিল, কেউ লাগিয়ে দিয়েছে, তারপরে ততদিন এটাকে সিকিউরিটি দিল না পুলিশ। আর সমিতা পাশে পাশে উল্টো ছবিটা রাখো যে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গিয়ে কোর্টে দাঁড়িয়ে আছেন, মানে একদম ঠিক, আমি সেটাই বলছি। রাজ্য সরকারের সদিচ্ছার উপরই তো এটা নির্ভর করবে। এবং সেইখানে মেয়েটির পুড়ে মারা যাওয়ার পরে তার বডিটি নেওয়ার জন্য যত হাজার পুলিশ এসেছিল, সেটা থেকে আমরা সবাই স্তম্ভিত যে মেয়েটির বডিটিকেই লোক করে নেবে। কে নিচ্ছে? রাষ্ট্র ব্যবস্থা। কেন নিচ্ছে? যাতে কোনো প্রমাণ না থাকে। তো এই যে জায়গাটা একটা ভয়ঙ্কর জায়গা, এটা শুধু কোর্টে আমরা গেছি। কোর্টে যখন প্রথম দিন আমরা গেলাম কামদুনি মামলায়, আমি উপস্থিত ছিলাম। পিপি রোল দেখলে লোকে হাসছে, অন্য উকিলরা হাসছে যে পিপি এসছেই হলো যাতে অভিযুক্তরা কোন রকম সাজাপ্রাপ্ত না হয়। একদম পিপি হাসছে রীতিমতো, এই ধরনের একটা সিরিয়াস কেসে পিপি হাসছে। মানে আমি একদম প্রেজেন্ট ওখানে, ওটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। সমীর বাবু, দলীয় লোককেই তো পিপি করা হয়। হ্যাঁ, সবাই জানি আমরা দলীয় দলতন্ত্র, কিন্তু গত 34 বছরের মতো এখনো দলতন্ত্রটা চলছে। রিপোর্ট দেবে এজন্য কেন্দ্রীয় সরকারের টাকার জন্য আটকেছে, এইটা কিন্তু সত্যি কথা নয়। সত্যি কথাটা হলো রাজ্য সরকারের কি রোলটা, এবং রাজ্য সরকারের রোলটা যদি সঠিক হতো তাহলে এখানে কেন্দ্রীয় সরকারের আলোচনার ব্যস্ত হইল। কেন আইন ব্যবস্থা, বিচার, আইন প্রোটেকশন দেওয়ার দায়িত্বটা কিন্তু রাজ্যের, রাজ্য বনাম কেন্দ্র। আমি আসবো বাবু, তার আগে আপনাদের দেখাবো যে রাহুল গান্ধী এই যে কেন্দ্রের দেওয়া অর্থ কতটা দিতে পারছে, কতটা দিচ্ছে, কতটা দিচ্ছে না, অভিযোগ পাল্টা অভিযোগ। রাহুল গান্ধী কি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, পাশাপাশি দুটো ছবি আজকে কয়েক ঘন্টা আগে ঘটা। करोड़ों रुपए हम भेजते हैं बंगाल की सरकार के लिए, और ये पैसा आपका पैसा है। ये बंगाल में जो मंत्री हैं, जो एमएलए बैठे हैं, उनका पैसा नहीं, ये आपका पैसा है। और दुख की बात ये है कि पैसा दिल्ली से आ जाता है, बंगाल, कलकत्ता आ जाता है, मगर यहां आपके हाथों में नहीं पहुंचता। कि जिस प्रकार से बंगाल को आगे बढ़ना चाहिए, जिस प्रकार से आपको मदद मिलनी चाहिए, टी गार्डन के जो हमारे मजदूर हैं, जिस प्रकार से आपको मदद मिलनी चाहिए, उस प्रकार से आपको मदद नहीं मिलती। কংগ্রেস অনেক টাকা দিয়েছেন, তাই তো দিল্লি থেকে পুরো ভুলপোর নেতারা বলে যাচ্ছেন অনেক টাকা দিয়েছি আমরা, কোটি কোটি টাকা। কিসের জন্য? কোনদিন করেছিলেন, দেখেছেন কাজ কাকে বলে? জানেন না টাকা কোন খাতে কিভাবে আসে, কিভাবে খরচ হয়, কিভাবে ফিরে যায়, কিভাবে কেটে নেয়? চ্যালেঞ্জ করে বলছি দাঁড়িয়ে, নাম করতে চাই না, নাম করতে আমার লজ্জায় বাঁধে, আমার শরমে বাঁধে। কোটি কোটি টাকা দিয়েছেন, আমরা নাকি খরচ করিনি? লাখ সাহেবের জমিদারদের সব ঘরের ছেলে মেয়েরা, যারা গরিবী বলে কিছু জানে না, দুঃখ বলে কিছু জানে না, 10 বছর 66 বছর ক্ষমতায় থেকে কেন্দ্রে রাজ চালু করে নির্বাচনের সময় খাদ্য সংকট মিটে গেল, ফুড সিকিউরিটি বিল টাকা নেই। আমাদের সরকারের ওপর থেকে কেন কেন্দ্রীয় সরকার ৭৬,৭০২ কোটি টাকা কেটে নিয়ে গেছে? আমরা জবাব চাই। একটা ভোটও কংগ্রেসকে দেবেন না, একটা ভোটও দেবেন না। টাকা দিয়েছে কোটি কোটি, যেন জমিদারের টাকা দিচ্ছে, যেন পকেটের থেকে টাকা দিচ্ছে বাংলার মানুষকে, যেন মনে হচ্ছে নিজের টাকা বিলিয়ে দিচ্ছে। টাকাটা সব বাইরে চলে গেছে, এবং কারো টাকা এলো থেকে সব প্লেন কোম্পানি থেকে শুরু করে, ডিফেন্স কোম্পানি থেকে শুরু করে সব কোম্পানি কোথায় গেল? চাইবো জবাব। আমাকে বেশি মুখ খোলাবেন না, বেশি মুখ খোলালে একটা একটা করে দেব আর করতে তুলবো, কারণ আমি অনেক কিছু জানি। আমার মুখ বেশি খুলিয়ে লাভ নেই। পরের প্রশ্ন। আচ্ছা, মালাদির কাছে একটাই প্রশ্ন, দুটো করছি একটু। এক নম্বর হচ্ছে, যখন বামফ্রন্ট ছিল তখন কিন্তু জিডি করার অধিকার ছিল না, রেপ হয়েছে কিন্তু জিডি করার অধিকার নেই। কিন্তু এখন সেটা অধিকার কিন্তু রয়েছে। রেপ যে হয়েছে সে কিন্তু কোর্টে গিয়ে রেজিস্ট্রি করছে, ফাইল করছে। সুতরাং এর ফলে যেটা আগে ছিল পশ্চিমবঙ্গে একদম রেপ ছিল না, কিন্তু সেই জন্য আমাদের এটা হয়েছে। এটা এক নম্বর। এই যে জিডি করার জন্যই কিন্তু আপনারা এটা সুযোগটা পাচ্ছে মহিলারা, এটা আপনি কি মনে করেন? এক নম্বর। আর দু নম্বর, আপনি দুজনেই আপনারা করছি, আপনাদের গতকালের কাগজেই দেখছিলাম নাগমা আপনাদের দলীয় কর্মীদের হাতেই হেকেলড হয়েছেন। সেইখানে রাহুলবাবু করেছেন
কিন্তু আপনার কি মনে হয়, কারণ আপনার যে নিজেরাই আছেন সিকিউরড, এই দুটো প্রশ্নই আমার। গত 34 বছরে পুলিশ অনেক জায়গাতে, বিশেষ করে শহর অঞ্চলের বাইরে জিডি করার ক্ষেত্রে একটা এরকম প্রতিবন্ধকতা ছিল, সেটা আমরা স্বীকার করি। আমরা গত 34 বছরে সিপিএমের অপশাসন নিয়েও আমরা আন্দোলনও করেছি, বলেওছি। কিন্তু এখন যেটা হচ্ছে, পুলিশ আগে জিডি করার যে স্কোপ তবুও কিছুটা হলো 20% 25% হলো থাকতো, সেটা এখন কিন্তু জিডির ব্যাপারটাই তো উঠে গেছে থেকে, থানার থেকে, যেগুলো আমরা তো জনপ্রতিনিধি আমাদের ফেস করি আমরা। অর্থাৎ একটা যদি এরকম কেসে কেউ জিডি করতে যায়, বলে যে না জিডি নেওয়া হবে না বলে পাঠিয়ে দিচ্ছে, শহরাঞ্চলে শহরের বুকেও পাঠিয়ে দিচ্ছে। গ্রামের কথাটা তাহলে ভেবে দেখুন, এই যে জিডিটা করছেন তারা ম্যাক্সিমাম কোথায় গিয়ে করছেন, কোর্টের দ্বারস্থ হচ্ছেন। এখন প্রত্যেকটি কেসে দেখুন ম্যাক্সিমামে কোর্টের দ্বারস্থ হচ্ছেন। এটা তো এই সিচুয়েশনটা কিন্তু গত 34 বছর এতটা, অন্তত আমরা গত 34 বছরে বহু ঘটনা আমরা জানি, যেটা বহু দুর্নীতির কথা বলুন, বহু এরকম নারী নির্যাতনের কথাগুলো আমরা দেখেছি, অনিতা দেওয়ান থেকে শুরু করে পুলিশের ভূমিকা, মুখ্যমন্ত্রীর ভূমিকা, সব রকমের কথাই আমরা জানি। কিন্তু তাও বলছি, এখন এর প্রত্যেকটি কেস দেখুন, পুলিশ বলছে কোনো রিপোর্ট দিচ্ছে, চার্জশিট দিচ্ছে, চার্জশিট দেরিতে দিচ্ছে, চার্জশিট দেওয়ার ক্ষেত্রে আবার শাসক দলের কি রোল সেটা দেখছেন, সেই যে ব্যক্তি অপরাধী সে আবার কোন দলে, পুলিশ আবার সেটা দেখছে। সুতরাং নিরপেক্ষ পুলিশ তো এখন কোথাও নেই। এবং সর্বোপরি আমরা যে ঘটনাটা একদম হয়তো ভুলে যেতে বসছি আস্তে আস্তে, মানুষ একটু সময় পেরোলেই মানুষের ভুলে যায়, এই ঘটনাটা ম্যাক্সিমাম ঘটেছে কিন্তু 2012-র এই পার্ক স্ট্রিটের ঘটনার পর থেকে। এই সাজানো ঘটনা, মুখ্যমন্ত্রীর বলে দেওয়া, পুলিশ কমিশনারের ওই ধরনের সরকারকে হেয় করা হচ্ছে বলে মন্তব্য করা, এবং সর্বোপরি এই দময়ন্তী সেন যিনি বলেছিলেন না এর মধ্যে কিছু একটা ঘটনা আছে বলে, যখন তিনি উদ্যোগ নিলেন, তখন তাকে ইমিডিয়েট ওই পোস্ট থেকে ট্রান্সফার করে দেওয়া এবং দূরে চলে যাওয়া। হ্যাঁ, সুতরাং সেটা তো তিনি করেছিলেন। ঘটনাটা তিনি প্রথম আবিষ্কার করেছেন না এই ঘটনাটা একটা ধর্ষণের ঘটনা, তার আগে তো সমস্ত জিনিসটাকে উড়িয়ে দেওয়া হচ্ছিল। আমরা তো কিছুদিন আগেও দেখেছি ভবানীপুর থানা থেকে অপরাধীকে সিএম নিজে গিয়ে, যেটা একটা ফোনের যেখানে কারবার থাকে, অপরাধীকে ছিনিয়ে নিয়ে আসছেন থানার মধ্যেই ঢুকে, ঘটনা তো আমরা লক্ষ্য করলাম। আমরা পুলিশ যার জন্য হয়েছে কি, শাসক দলের চোখ রাঙানির জন্য তারা ক্রমশ হয়ে গেছেন, কুকড়ে গেছেন, বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারছে না। কোনো একটা অ্যাকশন যদি বাই চান্স নিয়ে নেওয়া হয়, তাকে যদি ট্রান্সফার করে দেওয়া হয়। আমি নজরুল ইসলামের ঘটনাও তো চোখের উপর আপনারা সবাই দেখছেন, কি ঘটনা, সে একটু প্রতিবাদ করছেন বলে, এবং তার বই বার করতে দেওয়া হচ্ছে না, বই আটকে দেওয়া হচ্ছে, কোর্টে চলে যেতে হয়েছে তাকে। সুতরাং এই ঘটনার জন্য পুলিশ কিন্তু খুব আতঙ্কিত। পুলিশ কিন্তু সাধারণ মানুষের জন্য আর কাজ করছে না সেভাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, পুলিশ শুধু রং দেখছেন এখন, যে উনি শাসক দলের কেউ কিনা, আগে খোঁজ দিচ্ছেন আপনি শাসক দলের সঙ্গে যুক্ত কিনা, তাহলে কেসের মেরিট সেরকম হচ্ছে। এই জিনিসটা কিন্তু এই জিনিসটা ছিল না। আমি একটা কথা বলি, আর নাগমার ক্ষেত্রে দেখুন, আমরা ছোট ঘটনা এমন কিছু নাগমার ঘটনাটা এমন বিশাল ব্যাপ্তি নেই, এরকম ঘটনা এই সমস্ত এই যে আঞ্চলিক দলগুলোর ক্ষেত্রে আমরা ভীষণ ভাবে লক্ষ্য করেছি। আঞ্চলিক দলগুলো, আমি একটা কথা বলতে চাই, তারা এই গোষ্ঠী দল, আমি ওনার কোশ্চেনটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই। যেহেতু এই ঘটনার যেটা আপনি বললেন যে জিডি নিয়ে, আমি খুব কাছ থেকে তো ঘটনাগুলো দেখছি। ধরা যাক গেদেতে যেই মেয়েটি, একটি 13 বছরের মেয়ে, যার মা মূক ও বধির, শাশ্বতী সেখানে আমার সাথে ছিল, যার বাড়িটি হলো ওপরে কয়েকটা তালপাতা, চারদিকের বেড়া বলে কিছু নেই, ভাঙা। আপনি কি মনে করেন যে সেই পরিবারটি গিয়ে কোর্টে সেই জিডি করতে পারবে? জিডিটা হচ্ছে এটা একটা সুদিন যে প্রচুর নাগরিক সমাজ এবং হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করছেন এবং মিডিয়া দেখাচ্ছে, সেই জন্য হিউম্যান রাইটস এবং নাগরিক সমাজের লোকরা তাদের পাশে গিয়ে তাদেরকে যখন দেখছে যে পুলিশ থানায় হচ্ছে না, তখন ওখানে নিয়ে যাচ্ছে। এটার মধ্যে কখনো ভাবার কারণ নেই যে এটা সুদিন, তার মানে বুঝতে হবে কতটা দুর্দিন যে সে তার থানা থেকে সেই প্রোটেকশনটা পাচ্ছে না। এইটুকু আপনাকে জানিয়ে রাখি। আগে তো একটা সার্ভেও বেরিয়েছিল যে মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, একটা ক্রাইম সার্ভে, যে সবচেয়ে বেশি মহিলাদের নিরাপত্তা নিয়ে সমস্যা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, এবং এটা খুব রিসেন্টলি দেখা গিয়েছে। না, একটা প্রশ্ন আছে, সেটা হলো একটা জাস্ট করে নি এইটার প্রসঙ্গে, যে আজকে যদি ধরুন হরিয়ানায় যদি আপনারা দেখেন জাট ভোট উল্টো দিকে যাচ্ছে, আপনারা কি বাস্তবিক পক্ষে
খাপ পঞ্চায়েত বা অন্য জায়গায়, আমি খাপ পঞ্চায়েতটা মুখে আসে কারণ অনেক বেশি প্রচার পেয়েছে, আপনারা কি নিতে পারবেন? এবং যেখানে ব্যক্তি বনাম একটি মেয়ের সাংবিধানিক অধিকার, এই দুটো মুখোমুখি দাঁড়িয়েছে, মানে বড় ভোট ব্যাংক আর উল্টো দিকে একজন ব্যক্তি, তার স্বার্থ। সেক্ষেত্রে কি আপনারা এরই সঙ্গে একটা যুক্ত করে দেবো? হ্যাঁ, সেটা হলো যে একই প্রশ্ন, যেখানে জাট ভোট ব্যাংক, তার সঙ্গে বিহারে আছে যাদব ভোট ব্যাংক। কংগ্রেসের ওপরে দুর্নীতির এতগুলো অভিযোগ আছে, আমি বলছি অভিযোগ আছে, এগুলো প্রমাণিত হয়নি কিন্তু অভিযোগ, সেই অভিযোগের মাথায় নিয়ে তারপর লালু প্রসাদ যাদবের সঙ্গে, যে সবে দুর্নীতির জন্য কিছুদিন জেলও খেটে এসছে, তার সঙ্গে অ্যালায়েন্স করলো কংগ্রেস। মানে এটা তো একটা খুব অসম্ভব একটা ব্যাপার। আর তার সঙ্গে আমি জাতীয় রাজনীতির একটা প্রশ্ন জুড়ে দিই, কারণ এটা লোকসভার নির্বাচন আলটিমেটলি। সেটা হলো যে জন লোকপাল বিল এবং তার সঙ্গে আপনার ন্যাশনাল ফুড সিকিউরিটি বিল, এটা নির্বাচনের ঘোষণা হওয়ার ঠিক কয়েক মাস আগে ব্যাপারটা হলো। 2009, 10, 11, 12 এতগুলো বছর ছিল, সেইগুলোর সঙ্গে সেই বছরগুলোতে তো এগুলো পাস করানো যেত। আর থার্ড একটা খুব ছোট্ট প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ থেকে কংগ্রেস 35টা সিট গত বছর পেয়েছিল, এবারে অন্ধ্রপ্রদেশের খুব খারাপ অবস্থা এবং পরিবারতন্ত্রটা সব জায়গাতে চলে, সমস্ত রাজনৈতিক পার্টির মধ্যেই চলে, সেটা কেউই বলতে পারবে না কোনো রাজনৈতিক পার্টি তার থেকে আগে। জগনমোহন রেড্ডির ক্ষেত্রে পরিবারতন্ত্র, এবং সে যদি মুখ্যমন্ত্রী হতে যায়, সেই পরিবারতন্ত্রের ক্ষেত্রে এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? অনেকগুলি প্রশ্ন আছে, যদি একটু রেসপন্ড করি। মাননীয় সঞ্চালকের অনুমতি নিয়ে, সেটা হচ্ছে যে এই দুর্নীতির প্রসঙ্গেই বলছি, যেহেতু প্রসঙ্গটা উঠলো, আমরা দেখেছি যে কিছুদিন আগেও আনন্দবাজার পত্রিকায় মৈত্রীশ ঘটকেরও একটি লেখার ভিত্তিতেও জেনেছি, বা আরও বিভিন্ন আলোচনাক্রমে, যে এমনকি ইউপিএ 2 গভর্নমেন্টের ক্ষেত্রেও অর্থনৈতিক গ্রোথ অনেক বেশি হয়েছে এনডিএর সঙ্গে তুলনা করলে। সুতরাং এই যে জায়গাটা কংগ্রেস যে গ্রোথের দিকটা, ইকোনমিক গ্রোথের দিকটা, আমি অর্থনীতির লোক নই, যেটুকু তথ্যে জেনেছি সামান্য সেই ভিত্তিতে বলছি, ইকোনমিক গ্রোথের দিকটাকে প্রজেক্ট করবার ক্ষেত্রে, সেটাকে তুলে ধরবার ক্ষেত্রে আমার মনে হয় অন্তত এ রাজ্যে কংগ্রেসের একটা চরম ব্যর্থতা রয়েছে। সেটা হ্যাঁ, একদম যেটা বলছেন খারাপ মার্কেটিং, শাশ্বতীদি, সেটা কি সাংগঠনিক দুর্বলতার কারণে একটা দিগ্ভ্রান্ত, একদম দিশাহীন একটা দল? এবং সেই সঙ্গে আমার একই সঙ্গে মনে হয় যে দুর্নীতি, বিভিন্ন দুর্নীতিতে জেরবার কংগ্রেস তার কোনো রকম এই 10 বছর ইকোনমিক গ্রোথের দিকটি কিন্তু প্রজেক্ট করতে পারেনি, এমনকি সার্ভিস সেক্টরেও যে ক্ষেত্রে সেগুলো ছোট্ট করে উত্তরগুলি দেব। প্রথম কথা হচ্ছে যে কংগ্রেসই একমাত্র সরকার, যেই সরকার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আর কি লাগু করেছে, এবং যার উপর ভিত্তি করে আজকে ট্রান্সপারেন্সির পার্সপেক্টিভে আমাদের দেশের অবস্থাটা কিন্তু অনেক উজ্জ্বল হয়েছে। কংগ্রেসের সরকারের প্রতি দুর্নীতির অভিযোগ, আর দুর্নীতির অভিযোগগুলি করলে যেই সমস্ত ব্যবস্থা নিয়ে নেওয়া হয়েছে, মিডিয়াগুলিকে প্রজেক্ট করেনি। আজকে যখন বারবার করি যে 2G স্পেকট্রাম অ্যালোকেশন, তার ব্যবস্থাটা সেই তুলনায় এত কম, তো সেই জন্য এই দুর্নীতির অভিযোগের স্তরে রয়েছে। পরবর্তী ঘটনাবলী থেকে প্রমাণ হয়েছে যে যারা এই সমস্ত ব্যাপারকে সামনে রেখেছিলেন, তারা কিন্তু পাশাপাশি আরেকটা বড় কাজ করছিলেন, ষড়যন্ত্রমূলক কাজ করছিলেন, পার্লামেন্টকে ফাংশন করতে দিচ্ছিলেন না। আজকে যে প্রশ্নটা এসছে যে এত পরে এগুলি কেন, রাইট টু ফুড সিকিউরিটি বা জন লোকপাল অনেকদিন আগেই করা সম্ভবপর ছিল, কিন্তু সেটা এই জন্যই সম্ভবপর হয়নি কারণ কি পার্লামেন্টকে ফাংশন করতে দেওয়া হয়নি। আর আমি আপনার সঙ্গে একমত যে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে অনেক রকমের ব্যর্থতা আছে, তার মধ্যে সবথেকে বড় ব্যর্থতা হচ্ছে যে আমরা ভালো করে পাবলিকেশনগুলি করছি না, আমরা সমস্ত কথাগুলিকে সামনে নিয়ে আমি যেহেতু পরিবারতন্ত্রের একজন প্রশ্ন করলেন, আমি মৌসুমের কাছে যাবো। মৌসুম, এই গত নির্বাচনেও আপনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। প্রশ্নকর্তা অবশ্য বলেছেন যে সব রাজনৈতিক দলে আছে, কিন্তু গনি খান চৌধুরীর যে মিথ, সেইটাকে অবলম্বন করে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা, মানে আমি খুব ক্রুড ভাষায় বলতে গেলে সেইটাকে ভাঙিয়েই আপনারা রাজনীতি করছেন এবং জয়যুক্ত হচ্ছেন মানুষের কাছে, সেই মিথ ভাঙিয়েই আপনাদের চলছে। কি বলবেন এর সাথে? আমি একটা প্রশ্ন অ্যাড করে দেবো প্লিজ। আচ্ছা, গনি খান চৌধুরীর মিথটাতেও আপনারা ব্যবহার করছেন, এটা অনেকেই বলছেন, কিন্তু গনি খান চৌধুরীর একটা বলিষ্ঠ নেতৃত্ব ছিল এবং কংগ্রেসের মানে প্রদেশ কংগ্রেসের নেতা বলতে একসময় গনি খান চৌধুরীকেই বোঝানো হতো, মালদা ছিল তার কেন্দ্র।
সেই জায়গাটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে আজকে। হ্যাঁ, মালদায় সেই নেতৃত্ব গনি খান চৌধুরীর, যে আপনি সেই লিগাসিটাকে আপনারা বহন করছেন ঠিকই, কিন্তু সেই নেতৃত্বে, রাজনৈতিক নেতৃত্বের জায়গাটা অনেকটা দুর্বল হয়ে গেছে। এটা কি আপনার মনে হয় যে এর থেকে কোনো উত্তরণের জায়গা আছে পরিবারের মধ্যেই, বা মালদায় অন্যভাবে কোনোভাবে? আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সেই শুভেচ্ছা আমাদের রইল। কিন্তু আপনি কি মনে করেন যে এই উত্তরণটা করা যেতে পারে, বা গনি খান চৌধুরীর সেই মিথ এবং সেই বলিষ্ঠ নেতৃত্বটাকে ফিরিয়ে আনা যেতে পারে? দেখুন, গনি খান চৌধুরী তো একদিনে গনি খান চৌধুরী হননি, ওনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। একটা সময় উনি এত অ্যাচিভ করেছিলেন, তারপর উনি গনি খান চৌধুরী হতে পেরেছিলেন। আমার মনে হয় ইট ইজ নট ফেয়ার যে যেহেতু আমরা ওনার ফ্যামিলিকে বিলং করি, আমাদেরকে একটা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে যে একটা ফ্যামিলি ডাইনেস্টি চলছে। মানে প্রথম ইলেকশন আপনারা বলতে পারেন যে একটা গুডউইলের জন্য আমরা জিতি, কিন্তু তারপর থেকে প্রত্যেকটা প্রার্থী নিজে কি অ্যাচিভমেন্ট করেছে, এটা অনেক কিছু সেটার উপরে পারফরম্যান্স ম্যাটারস ডেফিনেটলি। এবং প্রত্যেকটা লাইনে দেখুন, আপনি ডক্টর লাইনেও দেখতে পারেন, বিজনেস লাইনে দেখতে পারেন যে ফ্যামিলিকে ইন্সপায়ার মানে হয়ে যায় মানুষ, তাদের ফ্যামিলির যারা এজরা থাকে তারা ইন্সপিরেশন পেয়ে যায়, তারপর একটা কোনো লাইনকে জয়েন করে, কিন্তু তারপরে নিজের কি অ্যাচিভমেন্ট আছে ওটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আর এবং আমাদের নেতৃত্বর ব্যাপারে আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলতে পারি, স্পেশালি রাহুলজির ব্যাপারে, যে উনি নিজে হয়তো একটা ফ্যামিলিকে বিলং করে পলিটিক্সে এসছেন, কিন্তু উনি সবসময় চেষ্টা করছেন যে বিভিন্ন লাইন থেকে মানুষ যেন কংগ্রেস বা পলিটিক্সে আসে এবং তারা যেন দেশকে এগিয়ে যাবার একটা কাজ করে, সেটা আমি রাহুলজির মধ্যে নিশ্চয়ই দেখেছি। এবং আমরা রাহুলজির কথা একটা মিনিট আমি না বলতে পারছি না, তার আগে আমি আপনাদের দেখাতে চাইবো যে আজকে বসন্তের কোকিল আরেকটা ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু নতুন নয়, তার কারণ আপনাদের স্মরণে থাকবে যে 2010-এও এই একই পরিভাষা ব্যবহৃত হয়েছিল। তারপর যখন কংগ্রেসের সঙ্গে অপেক্ষাকৃত ভালো সময়, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই স্টুডিওতে এসেছিলেন, তখন এই প্রশ্নটাকে আমি করেছিলাম, তখনকার উত্তরটা আবার অন্যরকম ছিল। আজকে আবার সেই পুরনো বসন্তের কোকিলই যেন সেই পুরনো সুরে বাজছে। কিভাবে? পাশাপাশি তিনটে সময়ের তিনটে বক্তব্য আপনাদের সামনে রাখবো। উত্তরবঙ্গকে আমি এটুকু শুধু বলতে পারি, আমি কিন্তু বসন্তের কোকিল নই, আসি আর চলে যাই, নো। আমি কিন্তু উত্তরবঙ্গে আমার আশা কাজ করা, এটা একটা ধারাবাহিকতা আছে। বসন্তের কোকিল কে? যারা রাজনীতির সময়, অনলি রাজনীতির ইলেকশনের সময় উল্টো পাল্টা কথা বলে তারাই। এই সিপিএম দল দেখছেন না, নির্বাচনের আগে বলছে হঠাৎ করে 2 মাসে 50 ভাগ গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেবো, তো বসন্তের কোকিল না তো কি? উত্তরবঙ্গে দেখুন না, উত্তরবঙ্গে হঠাৎ দেখবেন ঠিক ইলেকশনের সময় গ্রেটার কুচবিহার বেরিয়ে গেল ঢোল তারোয়াল নিয়ে সিপিএমকে জেতাতে। কে এলো, কি পেলো? এইসব রাজনৈতিক দলগুলো সব বেরিয়ে যায়, তো এদের বসন্তের কোকিল বলবেন না তো কি বলবো? আমি যেটা বলেছি, আমরা বসন্তের কোকিল নই। অনেকে বলছেন যে না, আমি দেখুন, আমার নির্বাচনের আগে তো রাহুল গান্ধীও আসছেন। শুনুন, আপনাকে প্লিজ আমি একটা কথা বলি, ওরা বাংলায় কোনোদিনও রাজনীতি করেনি, আপনারা আশা করি ওরা এখনো রাজনীতিতে সেভাবে নামেনি, ওরা পলিটিক্স শুরুই করেনি। এআইসিসি জেনারেল সেক্রেটারি আরে শুরু করেছে, ওদের করতে তো দিন, আগে তো পলিটিক্সটা জানতে হবে, করুন, ভালো করে করুক, আমাদের আশীর্বাদ দেন। অনেকে নির্বাচনের সময় বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে গান গায়, আর তখন মনে পড়ে এটা নেই ওটা নেই, আর 5 বছরে তাদের আর টিকিটা খুঁজে পাওয়া যায় না, পাত্তাও পাওয়া যায় না। আমি ভুইফোর নেতা নই যে হঠাৎ নির্বাচনের সময় চলে এলাম আর ভাষণ দিয়ে চলে গেলাম, যে ভাষণের ভটা ও ভোভা টোটালটাই মিথ্যের ওপরে দাঁড়িয়ে, মিথ্যের ওপর বেসাতি করা আমার কাজ নয়। আপনি সম্ভবত এই প্রসঙ্গেই আসতে চাইছিলাম, বসন্তের কোকিল কি করে বলবো বলুন তো? বসন্তের কোকিল যার পরিবারে এতগুলি মৃত্যু, তার ঠাকুমা থেকে শুরু করে ওইভাবে মৃত্যু, যার বাবা থেকে শুরু করে রাজনীতির যখন চূড়ান্ত সময় তার ওইভাবে চলে যাওয়া, যে পরিবারকে এতগুলি আঘাত, এতগুলি মৃত্যু তাকে সহ্য করতে হয়েছে, সেই পরিবার থেকে উঠে আসা ছেলে হঠাৎ সে রাজনীতির বলছি আজকের কথা, লাট সাহেবের জমিদারদের ঘরের সব ছেলে মেয়েরা যারা গরিবী বলে কিছু জানে না, দুঃখ বলে কিছু জানে না, সবাই কি আর কি ফুটপাত থেকে উঠে আসে নাকি? রাজীব গান্ধী না, বস্তি থেকে উঠে আসে, সেটা বলুন। যার জন্ম যেখানে, তা বলে একজন যদি কোটিপতি ছেলে আগে রাজনীতিতে আসেন বা ক্ষমতা সম্পন্ন মানুষের বাড়ির ছেলে সে যদি রাজনীতিতে আসেন, তাহলে সেটা কি তার অন্যায়?
সবাইকে কি আর সেই নিচুতলা ইয়ে থেকে আসতে হবে, সেটা আমি কিছু মনে করি। রাজনীতি এইভাবে হয় না। তার পরিবারের এতগুলি ইতিহাস আছে, নেহেরু থেকে শুরু করে, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে, রাজীব গান্ধী থেকে শুরু করে, আপনি বলুন তো এতগুলি মৃত্যু এক এক করে, তার রাজনীতির ইতিহাসটা দেখুন তার পরিবারের, তো তাকে বসন্তের কোকিল কি বলা যায়? মালাদি, আপনাকে একটা প্রশ্ন আর ওম প্রকাশ দাকে একটা প্রশ্ন। দিদিকে প্রশ্ন হচ্ছে যে এই রাজ্যে 2011 বিধানসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল কংগ্রেস জোট হয়েছিল। এখন আপনারা এই রাজ্যে 11 পরে প্রথম একটা বড় নির্বাচনে আবার মানুষের কাছে যাচ্ছেন ভোট চাইতে। ঠিক 1, 2, 3, 4 করে কোন কোন কারণগুলো উল্লেখ করে বলবেন যে না তোমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না, কংগ্রেসকে ভোট দেবে? একজন ভোটার যে কংগ্রেস কংগ্রেসকে জোট দেয়। আর 2, ওম প্রকাশ দাকে বলছি, ওম প্রকাশ দা, সেটা হচ্ছে যে গত 10 বছরে ইউপি 1 ইউপি 2-তে, আমি সম্পার সাথে একটু ডিফার করছি, সবকটা অর্থনীতির সূচক কংগ্রেসের যে শাসনকাল তার বিরুদ্ধে যাচ্ছে। জবলেস গ্রোথ, আমি এক এক করে বলে দিচ্ছি, বলে দিচ্ছি। এই অবস্থায় দাঁড়িয়ে মানে কৃষি বলো, শিল্প বলো, কর্মহীনতা বলো, দুর্নীতির অভিযোগ বলো, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি ছোট্ট করে বলে দিই, একটা কমপ্লিট না তাহলে কেন মানুষ কংগ্রেসকে ওই বাজার অর্থনীতির নীতিকে ভিত্তি করে চলবার প্রশ্নে সমর্থন করবে? বাজার অর্থনীতি ভারতবর্ষে ভালো করে কোনো সময় চালু হয়নি। যে লিবারালাইজেশনটা শুরু করেছি তার উপর ভিত্তি করে আজকে পৃথিবীর সমস্ত দেশগুলির মধ্যে ভারত একমাত্র দেশ যেটা কনসিস্টেন্টলি, যদি আপনি চায়নাকে বাদ দিয়ে দিন, কনসিস্টেন্টলি একটা স্ট্যান্ডার্ড অফ গ্রোথ মেনটেন করছে। না কাইন্ডলি না আমি আসছি আমাকে কমপ্লিট করতে। সেকেন্ড হচ্ছে যে রিসেশনের পরেও 3 বার আর কি বড় বড় রকম ফেজ হয়েছে ইকোনমিক ক্রাইসিসের ইন্টারন্যাশনালি। ভারতবর্ষ কিন্তু 2 বার সফলভাবে মোকাবিলা করেছে, একবার এই রিসেন্ট ফেজে আমরা প্রভাবিত হয়েছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম স্টেবিলিটি, ইকোনমিক ডেভেলপমেন্ট আর সোশ্যাল সেক্টরে বিশাল বিশাল রকমের অ্যালোকেশনের ক্ষেত্রটা প্রস্তুত। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস উন্নয়নের জোয়ার বড়ি তারা বইয়ে দিচ্ছে বলে দাবি করছে, কেন মানুষ তৃণমূলকে না দিয়ে আপনাদের ভোট? মুরগির ছানাও মুখ্যমন্ত্রী ডিস্ট্রিবিউট করছেন, পঞ্চায়েত প্রধানরা বলছে যে আমরা প্রচারে বেরিয়ে জিনিসপত্র আগুন দাম, এটা আমাদের প্রত্যেক রাস্তাঘাটে শুনতে হচ্ছে। এটা তো নিশ্চয়ই কেন্দ্র নির্ধারণ করে না। ঢেঁড়স পটলের দাম তো কেন্দ্র কথায় কথায় অনেক ভোটাররাই বলছেন যে লন্ডন হবে, পেটে ভাত নেই, লন্ডন কি করে হবে? এইভাবে 3 বছরে নারী লাঞ্ছনা, নারী ধর্ষণ থেকে শুরু করে, দৌরাত্ম্য থেকে শুরু করে, তোলাবাজি থেকে শুরু করে যাবতীয় ঘটনা, গত 3 বছরে 87,000 কোটি টাকা, 87,000 আর চাকরি টাকা প্রাপ্য কাটতে কি করে হিসাব করলে মমতা ব্যানার্জির হিসাবটা যেও না পুরোপুরি ভুল ভরা, ও ডান দিকে শূন্য বাঁ দিকে শূন্য কোনোটাই বুঝতে পারেন না। বলতে পারি আমাদের সময় এখানেই শেষ হলো। আপনাদের অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনারা দেখেছেন বিজেপি, কংগ্রেস এবং বামফ্রন্ট প্রার্থীদের আমরা এনেছিলাম। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের কাছেও আমাদের আহ্বান আছে, একেবারে অফিসিয়ালি সেই আহ্বান জানানো হয়েছে। এই অনুষ্ঠানের শেষ পর্ব তৃণমূল কংগ্রেস প্রার্থীদের দিয়েই আমরা করব। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।